মেন্টালি বয়স্করা ভালো নেই, এটা কিন্তু একটা বড় কথা। কলকাতা শহর তো প্রায় বলতে গেলে বৃদ্ধাশ্রম, সল্টলেক প্রায় বৃদ্ধাশ্রমই হতে চলেছে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই কিছু কিছু রোগ আছে যার মূল কারণ হচ্ছে সাইকোলজিক্যাল। কিছু বয়স্ক মানুষকে আপনি ওষুধ না দিলে প্রচণ্ড খেপে যায়, হ্যাঁ, মানে ওষুধ দিতে হবে, মানে আপনি তাহলে কেন গেলেন আর কি। আমরা যখন বলি নিজেদের যে আমরা জেরিয়াট্রিশিয়ান, তখন বলে এটা কি মাথায় দেয় না কি করে, এটা অত্যাধিক খেয়ে নিলাম। অনেকের ধারণা আছে প্রচুর জল খেলে সব নাকি সব বেরিয়ে যায়, সেটা কিন্তু ঠিক নয়। ব্যাকটেরিয়া বা এই মানে ক্ষুদ্র মাইক্রোজীব, এরা কিন্তু যত মাইক্রো হোক আমাদের থেকে বুদ্ধি বেশি এদের। মানে আমাদের আগে হাতে থাকতো অস্ত্র অনেক, এখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ ছাড়া মানে কোনো কাজ দেয় না। কোন কোন ভ্যাকসিনগুলো আমরা বয়স্কদের দেব? বয়স্কদের ধারণাই নেই যে বয়স্কদের ভ্যাকসিন হয়, ফলে কোনো জিনিসে আমরা যেন ধরে না নিই যে এটা বয়স হয়েছে তাই এর কোনো চিকিৎসা নেই। প্রথম কথা হচ্ছে ক্যান্সারের এখন অ্যান্সার আছে, এটাই হচ্ছে প্রথম বার্তা। বয়স হলেই মানুষ ভুলে যাবে কথা, এটা কি স্বাভাবিক? সব ভুলে যাওয়া ডিমেনশিয়া নয়। বয়স্করা যেন শুধুমাত্র বয়স্কদেরই বন্ধু না করেন, ইয়াং জেনারেশনের সঙ্গে বয়স্ক বন্ধুত্ব করুন। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছেন। আমাদের একটা বড় দুশ্চিন্তা থাকে কিভাবে তাদের সুস্থ রাখবো, ভালো রাখবো। সেরকমই অনেক প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। আমাদের সঙ্গে রয়েছেন জেরিয়াট্রিশিয়ান ডক্টর ধীরেশ চৌধুরী। অনেক গুরুত্বপূর্ণ এই টপিক, সঙ্গে থাকুন। ধীরেশদা, আপনাকে সঙ্গে সঙ্গীতায় স্বাগত। আজ আমরা যে টপিক নিয়ে কথা বলবো, এখনো অনেক মানুষ কিন্তু সেই টপিকটা সম্বন্ধে ঠিক করে জানেন না। জেরিয়াট্রিক্স কি বিষয়টা? প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা আজকে এই বিষয়টাকে নির্বাচন করেছেন এই আলোচনার জন্য। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যে সংস্থার সাথে রয়েছি, জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, যে সর্বভারতীয় প্রতিষ্ঠান যারা জেরিয়াট্রিক ফিজিশিয়ানদের সংগঠন, তাদের তরফ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা এই কাজটা করার জন্য ভীষণভাবে উদগ্রীব। তো যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্ন, যে জেরিয়াট্রিক্স এটা কি আসলে। জেরিয়াট্রিক্স এটা দুটো গ্রিক শব্দের সংমিশ্রণ, একটা হচ্ছে জেরন আর একটা হচ্ছে ইয়াট্রোস। জেরন মানে হচ্ছে ওল্ড এজ আর ইয়াট্রোস মানে হচ্ছে হিলিং। এই যে জেরিয়াট্রিক্স বিষয়টা, এটা পশ্চিমী দেশে এটা ফ্লারিশ করেছিল, এবং এটা আজ নয়, এটা কিন্তু এই 1909 সালে এই জেরিয়াট্রিক্সের এই কথার উৎপত্তি হচ্ছে 1909 সালে। জেরিয়াট্রিক্সের ফাদার বলা হয় যে ইগনাটস লিও ন্যাচার বলে, যিনি ছিলেন আমেরিকান। তো ওনাকে বলা হয় ফাদার অফ জেরিয়াট্রিক্স। জেরিয়াট্রিক্সটাকে মূলত পশ্চিমী দেশে এটা খুবভাবে ফ্লারিশ করেছিল। বুঝতেই পারছেন 1909 সালের কথা, অনেক বছর অনেক বছর আগের কথা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে ভারতবর্ষে এটা কিন্তু সেভাবে ফ্লারিশ করেনি। হয়তো গত 2 দশক বলতে পারেন, খুব ম্যাক্সিমাম হলে কিছু মানুষ কিছুটা সচেতন। এবার এই কিন্তু এদিক থেকে আরেক দিকে দেখতে গেলে ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের অত্যন্ত গর্ব করা উচিত যে অন্যান্য সব বিষয়ে যেমন ভারতবর্ষ পৃথিবীকে তার দিক দেখিয়েছে, তেমনি জেরিয়াট্রিক্সেরও কিন্তু দিকদর্শন কিন্তু ভারতবর্ষই করেছে। কারণ আমাদের যে আয়ুর্বেদ আজ থেকে 5000 বছর আগে, তার দুটো ভাগ ছিল, মানে তার 8টা ভাগের মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটাকে বলা হয় জরা আর একটাকে বলা হয় রসায়ন। জরা মানে হচ্ছে বুঝিয়ে পাচ্ছে বার্ধক্য, আর রসায়ন মানে হচ্ছে যে নিজের এই বয়সটাকে আটকে রাখা সেই প্রক্রিয়া কৌশল। তো ওই জরা থেকে অনেকে মনে করেন যে জেরন এই কথাটা জরার থেকে সম্পৃক্ত। তো ভারতবর্ষ কিন্তু দেখিয়ে দিয়েছে, কিন্তু ভারতবর্ষে সেটা ফ্লারিশ করেনি। ফলে এবার প্রশ্ন আসতে পারে, অনেকেই প্রশ্ন করেন, আমরা যখন বলি নিজেদের যে আমরা জেরিয়াট্রিশিয়ান, তখন বলে এটা কি মাথায় দেয় না কি করে এটা। তো জেরিয়াট্রিশিয়ান আসলে পেডিয়াট্রিক্স ব্যাপারটা খুব প্রচলিত। হ্যাঁ, পেডিয়াট্রিশিয়ান ব্যাপারটা আমাদের কাছে খুব নরমাল ব্যাপার, শিশু বিশেষজ্ঞ। তো জেরিয়াট্রিক্স আবার এটা আবার কি আলাদা। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে জেরিয়াট্রিক্স মানে বয়স্কদের চিকিৎসা
বয়স্কদের চিকিৎসায় যারা রত তারাই হচ্ছে জেরিয়াট্রিশিয়ান, এবং বয়স্কদের চিকিৎসার যে বিভাগ সেটাই হচ্ছে জেরিয়াট্রিক্স। যেমন চিকিৎসা ক্ষেত্রে কার্ডিওলজিস্ট আছে, যেমন আপনার নিউরোলজি আছে, অর্থোপেডিক রয়েছে, এরকম যেমন প্রতিটা বিভাগ রয়েছে। তো এবার অনেকে প্রশ্ন থাকে যে তাহলে এটা তো বয়স্কদের যদি হয়, তাহলে এতগুলো ভাগ থাকলে আবার এটার আলাদা কেন, জেরিয়াট্রিক্সটা আবার কেন আলাদা? কারণ বয়স্কদের চিকিৎসাতে তো এটাও একটা পার্ট। কিন্তু প্রশ্নটার এটা উত্তর হচ্ছে যে প্রথমত জানতে হবে জেরিয়াট্রিক্স এজ গ্রুপে কারা পড়ে। একদম। হ্যাঁ, জেরিয়াট্রিক্স এজ গ্রুপে পড়ে হচ্ছে ভারতবর্ষে আমরা বলি 60 বা তদুর্ধ্ব। কিন্তু পশ্চিমী দেশে এটা 65 প্লাস বলা হয়। এবং ভারতবর্ষে এটা অনেক কিছু ওই পেনশন বা এই সমস্ত কারণে এই একটা ডিমার্কেশন 60+। এবং এই যে জেরিয়াট্রিক্সের বিষয়টা, এখানে অনেকগুলো দিক রয়েছে কেন এটা আলাদা, আমি পরবর্তী সেখানে আলোচনায় আসছি। একদম। তার আগে আপনার এই জেরিয়াট্রিক্সের বিষয়টাকে একটুখানি বলে দিই যে যে যারাই এই বয়স্কদের চিকিৎসায় সামগ্রিক সমন্বয়মূলক চিকিৎসায় রত তাদেরকেই বলা হয় জেরিয়াট্রিশিয়ান। জেরিয়াট্রিশিয়ানের ভূমিকা হচ্ছে এখানে এরকম এই নয় যে একজন বয়স্ক মানুষ তাকে কার্ডিওলজিস্টকে দেখাতে হবে না, এর মানে এই নয় যে তাকে ইউরোলজিস্টকে দেখাতে হবে না বা অর্থোপেডিককে দেখাতে হবে না, দেখাতে হবে। কিন্তু বয়স্কদের চিকিৎসায় একটা সমন্বয়ের দরকার আছে। সেই সমন্বয়টা কে করবেন? সমন্বয় করবেন হচ্ছেন একজন জেরিয়াট্রিশিয়ান। এবং বয়স্কদের চিকিৎসায় সব ক্ষেত্রেই আমরা বলি যে চিকিৎসার তো একটা বড় পার্ট, এবং হেলথের যে ডেফিনেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে তার 3টে ডাইমেনশনের মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল, একটা হচ্ছে সোশ্যাল। এটা হচ্ছে 3টে মেইন পিলার। আর আজকালকে দিনে স্পিরিচুয়াল ডাইমেনশন এটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে এই প্রতিটা কম্পোনেন্টে কিন্তু জেরিয়াট্রিক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনারা এই 4টে দিককেই সমন্বয় করছেন। একদম সমন্বয় করছি। এবং জেরিয়াট্রিক্সের একটা বড় দিক হচ্ছে যে আমি একজন জেরিয়াট্রিশিয়ান, ইটস নট এনাফ টু ট্রিট অর ম্যানেজ এনি জেরিয়াট্রিক পেশেন্ট। আমি একেবারেই সম্পূর্ণ নয়, এটা একটা দলগত প্রয়াস। হ্যাঁ, তো এই দলগত প্রয়াসে অনেকেই যুক্ত থাকতে হবে এবং তাদের মধ্যেও সমন্বয় থাকতে হবে। বুঝতে পেরেছেন? আমার জেরিয়াট্রিক্সের চিকিৎসাটা চেম্বার বেস চিকিৎসা নয় যে একটা চেম্বারে রুগী এলেন, আমি দেখলাম 15 মিনিট, প্রেশার মাপলাম, এই করলাম সেই করলাম বলে একটা নিদান মানে প্রেসক্রিপশন দিয়ে দিলাম, আমার ওখানেই শেষ না। মানে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, আমার এক একজন রোগীর সঙ্গে আমার সম্পর্ক 20 বছরের। মানে আমি তাকে 60 থেকে 80 দেখেছি বা 70 থেকে 90 দেখেছি। হ্যাঁ, এবং দেখেছি মানে তার বলতে পারেন যে প্রাত্যহিক চেঞ্জেস বা তার যে চেঞ্জেসগুলো আমার চোখের সামনে হয়েছে, এবং ওইটা কিন্তু আমাদের চিকিৎসা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কেন নেয়? ধরুন অনেক ক্ষেত্রেই আছে জেরিয়াট্রিক্সে মেইনলি যে বললাম ফিজিক্যাল মেন্টাল ব্যাপারটা জেরিয়াট্রিক্সে কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট। একদম, বয়স্কদের নিয়ে যখন কাজ তখন তাদের একদম। মানসিক স্বাস্থ্যটা তো দেখতেই হবে। দেখতেই হবে। এবার সেইখানে আপনারা ভালোই মতো জানেন যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলে একটা টার্ম আছে, যেখানে সোম্যাটিক মানে আমাদের কোষ মানে আমাদের দেহগত, আর সাইকো মানে তো বুঝতেই পারছেন মানসিক। এই কিছু কিছু রোগ আছে যার মূল কারণ হচ্ছে সাইকোলজিক্যাল, কিন্তু তার বহিঃপ্রকাশটা সোম্যাটিক হয়। মানে ধরুন একজন অ্যাংজাইটি যে বয়স্ক মানুষের প্রবণতা, তার প্রেশার বাড়ার কারণ, তার সুগার বাড়ার কারণ, তার ঘুম না হওয়ার কারণ, তার কোষ্ঠকাঠিন্যের কারণ, এই সবই কিন্তু রুট যদি দেখা যাবে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ইজ দ্য রুট অফ দ্যাট দিস একটা কমপ্লিকেশন। ফলে আমি ওইগুলোর প্রতিটারই চিকিৎসা করলাম, কিন্তু মূল অ্যাংজাইটি ডিসঅর্ডারটাই আমি ডিটেক্ট করলাম না বা চিকিৎসা করলাম না, তাহলে ওষুধের উপর ওষুধেই দিয়ে যেতে কিন্তু হবে, কোনো লাভ হবে না। তো এই জায়গাগুলো নিয়েই হচ্ছে জেরিয়াট্রিক্সের একটা স্পেশালিটি। তো এই কারণেই জেরিয়াট্রিক্সটা আলাদা আর কি। আপনি যখন শুরু করলেন, আপনি যখন পাশ করে বেরোলেন, পাশ করার পর কি মনে হলো যে এই দিকটাই যাব? কি করে জানলেন বিষয়টা সম্বন্ধে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন ওই সময়ও কিন্তু, এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের চিকিৎসা মহলেও জেরিয়াট্রিক্স বিষয়টা কিন্তু সে অর্থে প্রচলিত কিছু নয়। এবং এখনও একটা ব্রাত্য শব্দ যদি বলেন তাহলে এখন একটা ব্রাত্য পার্ট হচ্ছে জেরিয়াট্রিক্স। তো আমারও কিন্তু সেই ধারণা ওরম ছিল না যে জেরিয়াট্রিক্সের নিয়ে কিছু হবে বা কিছু করব। কিন্তু আমি তখন যখনই পাশ করে বেরিয়েছি, তখন আমি আমাদের পাড়াতে আর কি প্রচুর বয়স্ক মানুষের হাউস ফিজিশিয়ান ছিলাম, প্রচুর বয়স্ক মানুষকে আমি দেখতাম।
তো দেখতে দেখতে আমার তখন মনে হয়েছে যে এনাদের দেখার পার্টটা কিন্তু ওই যে বললাম যে শুধুমাত্র গিয়ে একটা প্রেসক্রিপশন লেখার মধ্যে শেষ নেই, মানে ওনারা মানে এমন হয়েছে আমি যাওয়ার জন্য ওনারা মেন্টালি একটা প্লেজার ফিল করছেন যে এরা কেউ এসছে, দেখতে এসছে। এবার আপনি বিশ্বাস করবেন না, এমনও আছে মাসিমারা সেজেগুজে থাকছে, হ্যাঁ, যে আমি দেখতে যাব। তো এইটা একটা অন্য একটা ব্যাপার, অন্য একটা সম্পর্ক, অন্য একটা কম্পোনেন্ট। ইট ইজ নট একদম মেডিকেল কম্পোনেন্টের বাইরে, এটা কিন্তু আলাদা। আসলে বয়স্কদের তো সবসময় কথা বলার কেউ থাকেন না, না? এবং এই যে এই প্যাশন এবং পেশেন্স দুটোই ভীষণ ইম্পর্টেন্ট জেরিয়াট্রিক্সের ক্ষেত্রে। পেশেন্সটা তো ভীষণভাবে, প্যাশন থাকলে তবেই তো সে জেরিয়াট্রিক্স নিয়ে করবে। এবং পেশেন্স মানে একটা মানুষের, বয়স্ক মানুষের কথা শোনার ধৈর্য। কারণ উনি বলবেন, এমনও আছে যে ওনার ছেলে পুলেকে পাচ্ছেন না, ছেলে মেয়ে বাইরে, তার কথা বলার কেউ নেই। ওই ডাক্তারবাবুকে পেয়েছে মানে হচ্ছে এখন ওই রোগের কথা থেকে অরোগের কথা বেশি। আমার এক একজন রোগীকে দেখতে অনেক সময় ০.৫ ঘন্টা ৪০ মিনিট বেরিয়ে যায়, হয়তো আমি মূল কাজটা হয়তো আমার ৫ থেকে ৭ মিনিট ১০ মিনিট, কিন্তু এই যে আনুষঙ্গিক গল্প, এই ধরুন গিয়ে আপনার চারপাশের পরিস্থিতিগত গল্প, হ্যাঁ, এই হচ্ছে ডাক্তার, এই যে মুভমেন্ট নিয়ে কথা কি করছেন, এগুলো তো আমার ডাক্তারির পার্ট নয়। কিন্তু এগুলোতে যদি আমি তাকে সঙ্গ না দিই, তিনি কিন্তু স্যাটিসফাইড হবেন না। এবং সেখানেই কিন্তু চিকিৎসকে একটা তারতম্য চলে আসে। দেখবেন কিছু মানুষের কাছে কোনো চিকিৎসক খুব অ্যাকসেপ্টেবল, আবার কিছু, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে। বয়স্কদের ক্ষেত্রে যেহেতু আমার মা বাবা, তাদেরও অনেকটা বয়স হয়েছে, আমি বুঝি তাদের কাছে ডক্টর সেই ভালো যে মনের মতো করে কথা বলবে, তাদের সমস্ত কথা মন দিয়ে শুনবে। একদম, মানে তিনি ট্রিটমেন্ট কি করলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। একদম একদম, এটা তো আমি দেখেছি। দেখুন, ট্রিটমেন্টের পার্টে যদি বলতে হয়, বেসিক নলেজ যে ডাক্তারদেরই আছে তারা মোরাললেস ট্রিটমেন্ট একটা ধারাতেই করবেন। এবং আমরা যারা মানে আছি অনেক দিনের, আমরা বুঝতে পারলে কিন্তু আমরা কখনোই হাতে রেখে দেব না যে এই রোগীকে আমার আয়ত্তের বাইরে, আমি তাকে হাতে রেখে দেব। এইটা কিন্তু সচরাচর ম্যাক্সিমাম ডাক্তারই করেন না। হ্যাঁ, তো সেইটা তো একটা, কিন্তু সেইটার সঙ্গে এই যে বললাম অ্যাডেড ভ্যালু যদি কিছু বলেন, সে দ্যাট অ্যাডেড ভ্যালু ইজ রিকোয়ার্ড ইন জেরিয়াট্রিক্স। যে একটা বয়স্ক মানুষকে কিভাবে আমি বিহেভ করব, বয়স্ক মানুষের কি তার কে মানে আমি কিভাবে মেন্টাল প্লেজার দেব, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তো সেইটা থেকেই কিন্তু আমাদের এটার একটা আলাদা বৈশিষ্ট্য আর কি। বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা জানি যে তাদের ডিল করা কিন্তু যথেষ্ট কঠিন একটা কাজ। ধরুন বাচ্চাদের ডিল করা যেমন কঠিন, বয়স্কদের ডিল করা আরও কঠিন। একদম, মানে এটা কিভাবে করেন, ম্যানেজ করেন কি করে? এটা তো খুব ভালো বলেছেন। দুটোই আসলে শৈশব, একটা তো প্রথম শৈশব, আর বয়স্কদের হচ্ছে দ্বিতীয় শৈশব। এবার প্রথম শৈশব মানে হচ্ছে সে তো সেই ম্যাচুরিটি লেভেল নেই, সে তো তখন শিখছে, তাকে যা বলা হচ্ছে সেটাকে আহরণ করছে। আর এনারা হচ্ছেন ম্যাচিওর, পুরো অভিজ্ঞতা থেকে সব কিছুতে। তো এনাদেরকে আমরা কিছু একটা বলে, একটা বাচ্চা ছেলেকে আমি বলছি আগে ধরুন বা মেয়েকে কিছু একটা ভুলিয়ে ভালিয়ে দেওয়া যায়, এনারা কিন্তু সেই ভুলিয়ে ভালিয়ে দেওয়া যাবে না। কোনো একটা হুট করে বলে ভুলে গেলেন, সেটা হবে না। ফলে এনাদের সঙ্গে ট্যাকেল করাটা একটু অন্য। তো সেক্ষেত্রে প্রথম কথা যেটা বললাম, এই যে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে কি আমরাও কিন্তু অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি বলছি, একই কথার পুনরাবৃত্তি হয়তো মানে তার রোগের কারণেই, মানে তিনি ইচ্ছাকৃত করছেন না, কিন্তু রোগের কারণেই 10 বার হয়তো বলছেন একই কথা। হ্যাঁ, এবার সেটাও তো ধরুন যে উল্টো দিকে তারও একটা ধৈর্যের ব্যাপার আছে। এইবার এই প্রশ্নের সঙ্গে একটা খুব সম্পৃক্ত একটা জিনিস আমি বলি, কেয়ার গিভার বার্ডেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন জেরিয়াট্রিক ফিল্ড। কারণ আমাদের এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। ধরুন আমাদের ছেলে, মানে যারা বয়স্ক মানুষ, তাদের ছেলেপুলের ভূমিকা নিচ্ছে কেয়ার গিভাররা, মানে ম্যাক্সিমাম এখন আমাদের এখন তো তাই হচ্ছে। তো আমাদের শহরে, শুধু কলকাতা কেন, আমি কলকাতার আনুষঙ্গিক মানে পাশাপাশি যে অন্য, সেখানেও কিন্তু একই, বৃদ্ধার সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং ছেলেমেয়েরা বাইরে হয়তো চাকরি বাকরি করতে বাইরে, মানে কেউ হচ্ছে দেশের বাইরে, কেউ হচ্ছে রাজ্যের বাইরে। হ্যাঁ, আর কলকাতায় থাকলেও সময় দিতে পারছে না। মানে একজন বেরোচ্ছেন হয়তো সকাল 7টায়, বাড়ি ফিরছে রাত্রি 9টা, তারপরে সে নিজে করবে না তার বাবা মাকে সময় দেওয়া উচিত, আমি বলছি না, তার মধ্যেও দেওয়া উচিত। তো এক্ষেত্রে কেয়ার গিভারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে।
কেয়ার গিভাররা এই বয়স্ক মানুষদের ডিল করতে করতে তাদের যে অন্যান্য ধরনের আচরণ, ধরুন তারা হঠাৎ ক্ষেপে যাচ্ছে, তাদের কিছু হয়তো এমন ডিমান্ড করছে যেটা ফুলফিল করা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, এগুলো করতে করতে তখন কি হয়, তাদের একটা বার্ডেন চলে আসে এবং সেই বার্ডেন থেকে কিন্তু অনেক রকমের ব্যতিক্রমী ঘটনা ঘটে, যেগুলো আপনারা খুবই ভালো জানেন, আপনারা এই লাইনে মানে এই বিষয়ে খবরাখবর রাখেন, যে প্রচুর এই যে বছরখানেক আগে একটা খবর খুব আলোড়ন হয়েছিল যে এক ভদ্রমহিলা মানে আয়া যাদের আমরা বলি, যে বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছিল। এই কখনো ধরনের ঘটনা মানে আপনি বলছেন যে একটা বিরক্তি থেকে তৈরি হচ্ছে? না না, সব সময় যে 100% শুধু বিরক্তি থেকে তৈরি হচ্ছে তা নয়, এটার অন্য অ্যাসপেক্টও আছে। অনেকে এই মানে বয়স্করা তো খুব সফট টার্গেট, ফলে তাদের অসুরক্ষার ইয়েতে তারা অন্য মোটিভে তাদেরকে মারছে, সেগুলোও আছে। আবার এই ভদ্রমহিলাটা শুনেছিলাম যে ওনার নাকি একটা নিজেরই একটা ইরিটেশন একটা অনেক দিন ধরে হচ্ছিল, কারণ পেশেন্ট একটু ইরিটেটেড পেশেন্ট ছিলেন, বুঝতে পেরেছেন? ফলে সেইখান থেকে কিন্তু একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয়, হ্যাঁ, সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল স্ট্রেস, ভীষণ স্ট্রেস। এবং তখন ওই না পেরে আর কি একটা ডিসিশন একটা ড্রাস্টিক একটা নিয়ে নিয়েছে, কিন্তু এটা কখনোই কাম্য নয়। ফলে যারা কেয়ার গিভারদের রিক্রুট করছেন তাদেরও কিন্তু উচিত যে তাদের মেন্টাল হেলথটা ঠিক আছে কিনা সেটাকেও খেয়াল রাখা, কারণ এটা কিন্তু ভাইসি ভার্সা। মানে আমি মেন্টালি ঠিক থাকলে তবে তো আমি আপনাকে মেন্টালি ঠিক ফিট রাখতে পারবো। আমি যদি স্ট্রেস হই তাহলে আমার তো আপনার প্রতিটা কথাতেই বিরক্ত লাগবে। তো এবং এটাতে আরেকটা কি হচ্ছে, এটা প্রাসঙ্গিক ক্রমে বলছি, অনেক আয়া আছেন 24 ঘন্টা ধরে ডিউটি করেন, মানে তার টাকার দরকার, কিন্তু সে ডিউটি করতে গিয়ে সকালে ডিউটি করলেন, এবার রাতে বয়স্ক মানুষেরা অনেকেই ঘুমান না, প্রচুরবার বাথরুমে যায়, হ্যাঁ, ফলে তারও ঘুম হচ্ছে না, ফলে সে তো টাকার জন্য 24 ঘন্টা ডিউটি করছে, ফলে তার ওই ফ্রাস্ট্রেশনটা কিন্তু বয়স্ক মানুষটার উপর এসে পড়বে। ফলে এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে যে বয়স্কদের কেয়ার গিভিং হোক আর বয়স্কদের নার্সিং হোক, বয়স্কদের যেমন চিকিৎসা হোক, প্রত্যেকটাই ওরিয়েন্টেশনটা খুব দরকার, যে হাউ টু ডিল উইথ জেরিয়াট্রিক পেশেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ওরিয়েন্টেশনটা করাবে কারা? এটা করার জন্য ট্রেনিং, কিন্তু ওই যে আনফর্চুনেটলি এই ট্রেনিং সেন্টারও খুব কম, লোকে আসতে চাইছে না, এবং তাদের আজকাল হচ্ছে শর্টকাট মেথড, শিখবো না মানে আমি 3 মাসের একটা কোর্স করে নেমে গেলাম বাজারে, 3 মাসে এইসব কোর্স হয় না। মা বাবা যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা হয়, দেখুন তখন তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করা একদম। সম্ভব নয়। এই পয়েন্টটাই ভীষণ জরুরি, যে এটা যতই ভাবা হোক, একটু যদি মা বাবার প্রতি কনসার্ন তো অনেকে আমরা যতই বলি নেই, অনেক আমি ছেলেপুলে দেখেছি আছে, হ্যাঁ, ফলে তারা কিন্তু তাদের সমস্ত ওয়ার্কিং লাইফটা কিন্তু হ্যাম্পার হচ্ছে, সবসময় চিন্তা থাকছে এই কি হলো, এই দেখছে কি না। আমি তো দেখছি বাইরে রয়েছে, বিদেশ থেকে ফোন করছে, তো সবসময় ও একটা কনসার্নেস আছে। ফলে এই জায়গাটাতে প্রপার ট্রেনিং স্কিল লোক যদি আমরা না ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু খুব বড় সমস্যা দাঁড়াবে। কারণ আমি যে বললাম, এটা শুধু তো ডাক্তারের চিকিৎসা নয়, আমি ধরুন জেরিয়াট্রিশিয়ান হিসাবে আমি 8 ঘন্টা কাটিয়ে একটা প্রেসক্রিপশান দিলাম, এবার সেই প্রেসক্রিপশনটা যিনি ফলো করবেন, বয়স্ক মানুষ তো ফলো করতে পারবেন না, অনেকেই আছেন যারা, হ্যাঁ অবশ্যই, অনেক বেশি বয়স যাদের, তারা তো সম্ভব যাদেরকে নয় আমরা বলি তাদের পক্ষে। সুপার এজেড যারা, মানে বয়স্কদের তো আমরা ধরুন এই যে ভারতবর্ষের নিরিখে যেটা বললাম 60-এর উপরে, তাহলে 60 থেকে এখন 90 বাজছে, 95, 100, আমার এক পেশেন্ট 100 হতে চলেছে, ঠিক আছে? আমার একজন পেশেন্ট ছিল 102 বছর, মানে তিনি 100 বছরে কেক ফেক কেটেছেন, মাংস খেয়েছেন, হ্যাঁ। তো এই যে লাইফ স্প্যান, এই যে 30 বছর, ইভেন 40 বছরের লাইফ স্প্যান, হ্যাঁ, এই 40 বছরের লাইফ স্প্যানটা কীভাবে কাটাবেন সেটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং সেক্ষেত্রে যেটা বলছিলাম, আমি ওটা নিয়ে পরে আসবো, যে সুপার এজেড যাদেরকে আমরা বলি 80+, তারা কিন্তু শারীরিকভাবেও অনেকটা দুর্বল হয়ে যান, মেন্টাল বা কগনিশন যেটা বলি সেটাও ক্ষেত্রে দুর্বল হয়ে যান, অনেকেই আছে ডিমেনশিয়া বা অ্যালজাইমার্সে আক্রান্ত। এটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট একদম। এবং পার্কিনসনে আক্রান্ত, মুভমেন্ট ডিসঅর্ডারে আক্রান্ত, বেডরিডেন পেশেন্ট, তারা তো পুরোপুরি কেয়ার গিভার ডিপেন্ডেন্ট।
এবং কেয়ার গিভার যদি প্রপার ট্রিটমেন্ট ম্যানেজ না করেন, তাকে যদি সময়ের ওষুধ সময় না খাওয়ান, তাহলে কি হবে? তার তো কোনো আউটপুট আসবে না। সে যত বড় আপনি সুপার স্পেশালিস্ট ডাক্তারই দেখলো না কেন, একদম। তার থেকে আউটপুটটা কোথা থেকে হবে? ওষুধটাই যদি না খেতে ওষুধটাই পারে না তাহলে তাহলে কি করে কি হবে? লাভটা হবে বলুন? তো সেই ক্ষেত্রে এই যে বললাম সমন্বয়, এটা একটা কালেকটিভ এফোর্ট, ইট ইজ নট এ সিঙ্গেল পার্সন এফোর্ট। আপনি যতই একটা খুব সুপার স্পেশালি খুব নামজাদা ডাক্তারকে দেখালেন, তার মানে এই নয় যে তার চিকিৎসাটা তিনি পাবেন, আউটকামটা আসবে, যতক্ষণ না পর্যন্ত তার পরবর্তী টিমটা সেটা যদি ঠিকমতো কাজ না করে। এবং সেই জায়গাটাতেই কিন্তু আমাদের এখন দিনে দিনে ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন, সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজন, এবং পলিসি মেকিংয়েও কিন্তু এটা নিয়ে খুব গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। কিন্তু আনফর্চুনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে, মানে আমি ফর্চুনেটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ কেয়ার সেক্টর স্কিল কাউন্সিলের ওদের ইস্টার্ন ইন্ডিয়ার টাস্ক ফোর্স মেম্বার, যারা এই মানে অ্যাক্রিডিয়েশন দেয়, কিন্তু আমাদের ওই প্রচেষ্টাও কিন্তু খুব একটা হচ্ছে না, মানে ইয়াং জেনারেশন খুব একটা আসছে না। বরঞ্চ বাইরের দেশে কেয়ার গিভারের আসলে আমাদের কনসেপশনটাও তো আলাদা। আমরা যে আয়া বলি, আয়াতে একটা ওই নাকশিটকানো ব্যাপার আছে, ও আয়া, ও আবার কি করবে? এখন বেসিক্যালি হচ্ছেও তাই। অ্যাকচুয়ালি দেখুন, যাদের আমরা আয়া বলছি, অনেকেই কিন্তু একদম পড়াশোনা জানেন না, এমন একদমই তো। মানুষেরা আসছেন। তারা ওষুধ কিভাবে দেবেন ঠিক করে? ওই জায়গাটাতেই তো প্রশ্ন। কেয়ার গিভার তো সবাই হতে পারে না, এবং বাইরের দেশে ছেলে মেয়ে কেয়ার গিভিং করলে তাকেও প্রশিক্ষণ নিতে হয়। আর এখানে তো প্রশিক্ষণের মা বাপ নেই, কিচ্ছু নেই। মানে এই যে বললেন অক্ষর জ্ঞান নেই। যে ছিল ধরুন একদিন আগে বাড়িতে কাজ করতেন, তিনি টাকার জন্য হয়ে গেলেন কেয়ার গিভার, তো তার থেকে কি এক্সপেকটেশন হবে? এবং তারা দেখবেন সেই কাজগুলোই খুব ফ্যামিলিয়ার, বা তারা করতে ভালোবাসে। একটু বাসন মেজে দিল, কি একটু চা করে দিল, দে আর ফ্যামিলিয়ার উইথ দিস সর্ট অফ ওয়ার্ক। তারা কিন্তু পেশেন্ট ডিল করাতে কিভাবে ওঠাতে হবে, কিভাবে তাকে স্নান করাতে হবে, কিভাবে তাকে খাওয়াতে হবে, ওষুধগুলো সময়ে দেওয়া, ওই কাজগুলোতে তারা ওরিয়েন্টেডই নয়। কিন্তু কি হচ্ছে, কম্পালশনে কেউ তো নেই অন্তত কি আর এখন একজন তো আছে, অনেক সেন্টার তৈরি হয়েছে না, একদম তারা পাঠিয়ে গজিয়ে দিচ্ছে। উঠছে তো। এবং আমি মানে বলতে বাধ্য হচ্ছে, আমরা ফ্রিতে ট্রেনিং দিতে চেয়েছি কেয়ার গিভারদের, ফ্রিতে। তার প্রশ্ন এসছে যে আমরা ৩-৪ দিনের যে কেয়ার নেব, তার পয়সাটা কে দেবে? মানে তাকে বলছে উল্টে পয়সা দিতে হবে। এবার এটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে অনেক বা সংগঠনগতভাবে অনেক লড়াই করছি, সরকারকে বলছি ম্যান্ডেটরি করতে, যে কেয়ার গিভারের জন্য যে কেউ কেয়ার গিভার হতে পারবে না, তাকে ট্রেনিং সার্টিফিকেট দিতে না হবে। না, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব জরুরি। আমরা ধরুন এক একটা জায়গা থেকে আমরা দেখি 15,000-20,000 টাকা নেওয়া হয় কেয়ার গিভারদের বেশিও জন্য, নেওয়া হয় আরো অনেকে। বেশিও নেওয়া হয় যদি নার্স হিসেবে কেউ আসেন। হোম নার্স যারা। হ্যাঁ, হোম নার্স, সেক্ষেত্রে আরো বেশি। কিন্তু যদি কেউ, আপনি আয়া কথাটা বললেন, তাদের ক্ষেত্রে মোটামুটি পেশেন্ট দেখার জন্য হলে হ্যাঁ, 15 মোটামুটি ওই থেকে 20,000 টাকা। 15 মতো, হ্যাঁ। তো একটা মানুষের পেছনে যখন কেউ 15,000-20,000 টাকা খরচ করছেন, তার কাছ থেকে যদি প্রপার সার্ভিস না পান, তাহলে তো সত্যি ভাবার বিষয়। একদম ভাবার বিষয়। কিন্তু এইটাতে ভূমিকা নিতে হবে কাদেরকে বলুন? এটা তো হয় সরকারকে নিতে হবে, বা যারা এই বিষয়ে কনসার্ন অথরিটি তাদেরকে নিতে হবে। আদারওয়াইজ এইটা যদি ম্যান্ডেটরি না হয়, তাহলে বলুন না, আমাকে যদি এখন কেউ বলে তোমার কিছু করতে হবে না, কোনো ট্রেনিং ফেনিং লাগবে না, তুমি এই কাজটা করতে পারবে, তা আমি কি ট্রেনিং নিতে যাব না আমি ওটা করতে যাব? আমার তো ওটাই মনে হবে যে আমি কেন বাবা 1 বছর, কেন 3 মাস কেন নষ্ট করব? তো এটাই হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাতে আমি এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটাও দিতে চাইছি যে এইটা সাধারণ মানুষ যারা নেবেন, তারাও যদি এই ব্যাপারটা একটু খেয়াল করেন যে কোনো ট্রেনিং সার্টিফিকেট আছে কিনা, এই জায়গাটা যদি তারাও ডিমান্ড করতে শুরু করেন, ওয়েন ডিমান্ড যদি ক্রিয়েট হয়, তখন কিন্তু লোকজনও ভাবতে শুরু করবে। বুঝতে পেরেছেন? আমরা এখন বলি, কিন্তু আমাদের কথা কেউ পাত্তা দেয় না। মানে ওরা ওই আইএসএ নিতে ওরা কোনো পাত্তাই দিচ্ছে না, ও কী বলছে না বলছে। কিন্তু যখনই একটা সার্টিফিকেশনের ব্যাপার চলে আসবে, তখন কিন্তু ওরা পাত্তা দেবে। ফলে ওই জায়গাটাতে আমরাও চেষ্টা করছি আমাদের ছোট্ট লেভেলে। এবং এই যে বলছি আজকে যেটা বলতে পারছি, এটাও একটা বড় ব্যাপার। আপনাদের ধন্যবাদ তার জন্য, যেটা বলার সুযোগটাও তো জরুরি। বয়স্কদের ট্রিটমেন্ট করতে গিয়ে আপনি তো অনেক দিন ধরে বয়স্কদের ট্রিটমেন্ট করছেন, কোন কোন ধরনের রোগগুলো খুব বেশি দেখতে পান? এবার এই বয়স্কদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটাতেও মূল অ্যাসপেক্টটা তো দুটো, ফিজিক্যাল এবং মেন্টাল। ফিজিক্যালি আমরা যদি ধরি, তাহলে যে কোনো একজন বয়স্কদের ক্ষেত্রে এটাও একটা জেরিয়াট্রিক্সের অন্যতম বৈশিষ্ট্য। ওয়াই জেরিয়াট্রিক্স ইজ ডিফারেন্ট?
কারণ একজন ধরুন 30 বা 40 বছর বয়স্ক মানুষ, তার কটা রোগ হতে পারে, খুব ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকে না, থাকলে হয়তো একটা বা দুটো। কিন্তু একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি 7-8, এমনকি মানে তারও বেশি সংখ্যক রোগ নিয়ে। এবার কী কী ধরনের রোগ? প্রথমত হচ্ছে যেগুলোকে আমরা বলি দীর্ঘস্থায়ী রোগ, হ্যাঁ, ক্রনিক ডিজিজ। সেই ক্রনিক ডিজিজের মধ্যে হাইপারটেনশন, হ্যাঁ, খুবই কমন বয়স্কদের মধ্যে। 2 নম্বর হচ্ছে আপনার ডায়াবেটিস, প্রচুর প্রচুর বয়স্ক মানুষ ডায়াবেটিসে ভোগেন। 3 নম্বর হচ্ছে আপনার কনস্টিপেশন, মানে পেটের দিকে যদি যাই, কনস্টিপেশন বয়স্কদের একটা অন্যতম, মানে যে ডাক্তার আর কি তার কনস্টিপেশন সারিয়ে দিতে পারবেন তার মতো ডাক্তার হয় না বয়স্কদের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? তো এই কনস্টিপেশন। এবার উল্টো দিকে অনেকের হয় বাউল ইরেগুলারিটি, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, বারবার একটা মানে পটিতে যাওয়ার প্রবণতা, বারবার হচ্ছে, সেটা একটা হয়। বা অফ অ্যান্ড অন লুজ মোশন, আবার হার্ট স্টুল, এরকম হয়। গ্যাস্ট্রিকের প্রবলেম, গ্যাস্ট্রাইটিস, হজম হওয়ার, ডিসপেপসিয়া, এগুলো বয়স্কদের ক্ষেত্রে খুব দেখা যায়। মুভমেন্ট ডিসঅর্ডার ভেরি কমন। মানে প্রথম কথা হচ্ছে আমরা পার্কিনসনটা খুব জানি, কিন্তু পার্কিনসন ছাড়াও কিন্তু আরও কিছু মুভমেন্ট ডিসঅর্ডার আছে, ঠিক আছে? সবই রোগী কিন্তু পার্কিনসন নয়, এটাও কিন্তু জানতে হবে। ওই একটু হাঁটতে না পারলেই পার্কিনসন নয়, কিন্তু তার অন্য মুভমেন্ট ডিসঅর্ডার, এসেনশিয়াল ট্রেমার কয়েকজনের থাকে, এবং কয়েকজনের থাকে একদম মাসল উইকনেস থেকে তিনি হাঁটতে পারেন না, ব্যালেন্স পান না। মানে আমরা বলি যে ধরুন এই যে আজকে আমি বসে আছি বা আপনি বসে আছেন, আমরা পড়ে যাচ্ছি না তো কেউ। তো এটার 4টে সিস্টেম, এই সমন্বয়, এটাতে আবার সমন্বয়, 4টে জিনিস একসঙ্গে সমন্বয় করছে বলেই আমি আমার এই জায়গায় বসে থাকতে পারছি। সেটা হচ্ছে আমার ব্রেইন, আমার কানের অন্তর্কর্ণ বা ইনার ইয়ার, ভেস্টিবুলার অ্যাপারেটাস, তারপরে হচ্ছে আমার মাসল এবং আমার জয়েন্ট। এবার এই বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস, ক্ষয়জনিত সমস্যা, এটা কিন্তু আপনার আনঅ্যাভয়েডেবল। এটা এরকম নয় যে আমি যদি চাই এটাকে আটকাতে পারবো, কারণ আমার বয়স হয়তো, তারা তো একটা বয়স হওয়ার একটা, তো তার একটা কিছু থাকবে। এবার সেটা আবার কিছু কিছু মানে কি বলবো, টেলার মেডের মতো। মানে একজন 90 বছর বয়স্ক প্রচুর ফিট, আবার দেখেছি 70 বছরের ফিট নয়। এগুলো একটা ইন্ডিভিজুয়াল ডিফার এটা করে, তো হ্যাঁ, মানে ডিফার হয়ই, করে, অনেক হ্যাঁ, সময় দেখা যায় ডিফার সেটা। করে। তো এই যে 4টে সিস্টেম, এই 4টে সিস্টেমই তো বয়স্কদের ক্ষয়জনিত কারণে প্রবলেম হতে পারে। মাথার, ব্রেইনের একটা ধরুন আপনার অ্যাট্রফি, সেরিব্রাল অ্যাট্রফি বা এই জাতীয় সমস্যা, সেখান থেকে। এই নামগুলো কিন্তু আজকাল আমরা খুব শুনছি। হ্যাঁ, শুনবেন, কারণ এগুলো ওই সিটিতে একটা সিটি করলে আসবে। খুব কমন সেরিব্রাল অ্যাট্রফি। এবং সেরিব্রাল অ্যাট্রফি কিছুই না, কোষ শুকিয়ে যাওয়া, আমাদের ব্রেনের কোষগুলো শুকিয়ে যাওয়া। এইবার হচ্ছে এই কানের সমস্যা। অনেকেই কিন্তু দেখবেন বয়স্কদের আরেকটা বড় সমস্যা হচ্ছে মাথা ঘোরায়, ভার্টিগো। এটা মানে বেশ সমস্যাজনক একটা ব্যাপার। মানে আমার বাড়িতে তো আমার নিজের মায়েরই রয়েছে। এই যে ভার্টিগো, এই ভার্টিগোর কিন্তু অনেকেরই ধারণা, বা অনেক ক্ষেত্রে এইটাই বলে দেওয়া হয়, ও স্পন্ডালোসিস আছে, আপনার হবে। কিন্তু অ্যাকচুয়ালি স্পন্ডালাইসিস ইজ দ্য লিস্ট কমন কজ অফ ভার্টিগো। ভার্টিগোর কমন আমাকে রুল আউট প্রথম করতে হবে কান, বুঝতে পেরেছেন? কান যদি ঠিক থাকে তবে আমি পরের দিকে যাব। ফলে ওই কানের মানে কানের এই ভেস্টিবুলার এইখান থেকে যে ইমব্যালেন্স, সেটা একটা বড় কারণ। তারপর হচ্ছে জয়েন্টের কোঅর্ডিনেশন। আমার এই হাত এবং পায়ে, মূলত পা এবং হাতও তাই, তো এই জয়েন্টগুলোর কোঅর্ডিনেট করা, সেগুলোতে অস্টিওআর্থ্রাইটিস ভেরি কমন প্রবলেম বয়স্কদের ক্ষেত্রে। এবং তারপরে হচ্ছে আপনার মাসেলের যে পাওয়ার এবং টোন, সেটা লস হয়ে যায়, মানে হতে থাকে, লস মানে পুরো নয়, আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে যারা ধরুন ডায়াবেটিসে অনেক দিন ধরে আক্রান্ত, প্রলং ডায়াবেটিস, তাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মানে প্রান্তীয় স্থলে যে নার্ভগুলো সাপ্লাই করে, সেগুলোর যে কন্ডাকশন, সেটা আস্তে আস্তে কমতে থাকে। ফলে তার থেকে দেখবেন বয়স্করা অনেকেই বলে পা ঝিনঝিন করছে, হ্যাঁ, পা ঝিনঝিন করছে, একটা অনুভূতি হয়, হ্যাঁ, রাতে উঠে যায়। এগুলো কিন্তু দিজ আর দ্য সিমটমস অফ পেরিফেরাল আপনার নিউরোপ্যাথি। এটা ডায়াবেটিসদের ক্ষেত্রে সবার মানে হয় না, কিন্তু ডায়াবেটিসদের ক্ষেত্রে ইট ইজ মোর কমন। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস ছাড়াও হতে পারে। তাছাড়া এন্ডোক্রিনাল কিছু ডিসঅর্ডার, যেমন থাইরয়েড, হাইপোথাইরয়েড বয়স্কদের ক্ষেত্রে কিন্তু অনেক, মানে বেশ কমন, আমি দেখেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে ক্যালসিয়ামের খুব ডেফিসিয়েন্সি। ইভেন ওই বিএমডি টেস্ট করলে অস্টিওপেনিয়া, মানে একেবারে ফ্রেজাইল বোন,
আমরা টেস্ট না করলে বোঝা যাবে না। দেখবেন খুব বয়স্ক মানুষ চট করে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এবং তাদের বডি ব্যালেন্সেরও কিন্তু একটা সমস্যা ওই তো থাকে। ওই কারণেই ওই যে 4টে সিস্টেমে কোথাও না কোথাও একটা ঘাটতি হচ্ছে এবং সেখানে পড়ে গিয়ে চট করে ভেঙে যাচ্ছে, কারণ তার বোনটাই দুর্বল, একটু ঠকা খেলে ভেঙে যাবে। তো সেটা বিএমডিতে ধরা পড়ে। এবার বিএমডি আমি যদি বলি সবাইকে ধরে করাবে না, কিন্তু বয়স্করা তো টেস্টও খুব একটা করাতে করাতে চান চায় না। অনেকে করাতে চায়। দুটো দিক, এই যে বললেন না, এটা দুটো দিক, টেস্টেরও দুটো দিক, ওষুধেরও দুটো দিক। আমরা দেখেছি কিছু বয়স্ক মানুষকে আপনি ওষুধ না দিলে প্রচণ্ড খেপে যায়। হ্যাঁ, মানে ওষুধ দিতে হবে, মানে আপনি তাহলে কেন গেলেন আর কি। মানে আমি যে চিকিৎসক হিসেবে গেলাম, ধরুন একটা ওষুধ লিখে এলাম, খুব মুখ দেখলেই বোঝা যায় মনোপুত হয়নি ওনার। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে ডাক্তারবাবু ওই ওষুধ দেবেন না, কিন্তু দুটো দিকই আছে। আবার টেস্টের ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু প্রচুর টেস্ট এইটা মানে ডাক্তারবাবুকে ইয়ে বলেন আপনি আর এটা করাবেন না, ওটা করাবেন না, আর অনেকে বলে টেস্ট ফেস্ট করাবো না। তো দুটোই চলে। তো এই যে বললাম যে এই যে ফ্রেজাইল বোন, তার থেকে ফিমার ফ্র্যাকচার ভেরি কমন, মানে মোস্ট কমন ফ্র্যাকচার হচ্ছে বয়স্কদের ফিমার ফ্র্যাকচার। আর এই ফিমার ফ্র্যাকচারটা সেই জন্য আমরা সবসময় বলি বয়স্কদের আর একটু না হোক, আপনারা যেটা খেয়াল রাখতে হবে পড়ে যাওয়া ফল। এই পড়ে যাওয়াটা তার দুটো মানে দিক আছে। তার যে কারণ আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর বলি, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এক্সট্রিনসিক ফ্যাক্টর মানে আমার শরীরের বাইরের কারণ। আমার শরীরের বাইরের কারণ কি? বাইরের কারণ হচ্ছে যে আপনার মেঝেটা ভীষণভাবে স্লিপারি, ঠিক আছে, আপনার অ্যাডিকুয়েট লাইট নেই, আপনার যে ঘরটাতে বয়স্ক মানুষ রয়েছেন প্রচুর ফার্নিচারে ভর্তি। অনেকেরই তো টেন্ডেন্সি থাকে ওইখানে থাকে বয়স্ক মানুষটা, ওর মধ্যে যা পারো ঢুকিয়ে দাও। তো এমনিতেই তো এই যে মুভমেন্টের একটা রেস্ট্রিকশন, মুভমেন্ট রিজিডিটি, তার উপর ওইসব যদি থাকে সেটা চট করে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? বাথরুমে প্রপার হ্যান্ডেল নেই, বাথরুম স্লিপারি, ফলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর, যেগুলো আমার শরীরের কারণে নয়। আবার আরেকটাও ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে মেডিকেশন। কিছু কিছু মেডিসিন আপনার বয়স্কদের ক্ষেত্রে সতর্কভাবে মানে অন্তত খেয়াল রাখতে হবে, যেমন প্রেশার কমিয়ে দেয়। যেমন আমাদের পুরুষ বয়স্কদের ক্ষেত্রে প্রস্টেটের কারণে ওষুধ খান, অনেক ওষুধই আছে হাইপোটেনশন, মানে সকালবেলা হয়তো প্রেশারটা এমন কমে গেল, উঠতে গিয়ে পড়ে গেলেন, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবো কি করে আমরা? হ্যাঁ, এগুলো ওই যে সচেতনতা, খেয়াল রাখবেন মানে ওই সচেতনতা। এবার ব্যাপারটা হচ্ছে যে খেয়াল কি করে রাখবেন। বয়স্ক মানুষের যিনি যখন বাইরে বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, ওনাদের বলা হবে যে ওনারা যেন ছিটকিনি না দেন, এবং যে কেয়ার গিভার থাকবে তাকে কিন্তু ওই সময়টা সবসময় যদি একটু সময় বেশি লাগে তাকে আওয়াজ দিয়ে তার সঙ্গে ইন্টারাক্ট করে নিতে হবে, যে কী মেসোমশাই হলো বা কী মাসিমা হলো, তাহলে উত্তর রেসপন্স ঠিক মতো এলো, আসা মানে ঠিক আছে। তার মানে এবার যদি রেসপন্স কিছু না আসে বুঝে নিতে হবে কিছু ব্যাপার। এইটা তো এইভাবেই ওরিয়েন্টেশন, বুঝতে পেরেছেন? তো এই ফল এটা গেল হচ্ছে আমি যেগুলো বলি এক্সটার্নাল, এগুলো মডিফায়েবল। এগুলো কিন্তু আমার উপরে, লাইটটা ঠিক মতো রাখা, বাথরুমে যাওয়ার পথটা পরিষ্কার থাকা, এগুলো তো আমার উপরে করাই যায়, সম্ভব। ওষুধটা ঠিক মতো, মানে ওষুধে কিছু আছে কিনা সেটা সচেতন থাকা। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে যেগুলো এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর মূল 4টে কারণ থেকেই পড়ে যাওয়ার প্রবণতা: ব্রেনের ডিসঅর্ডার, কানের ডিসঅর্ডার, restriction of the movement of due to rigidity in the joint, আর মাসল উইকনেস। মাসল উইকনেস খুব কমন বয়স্কদের। মাসল দেখবেন ভীষণ পাতলা হয়ে গেছে মাসল, কেননা তার খাবারের এবং সেই খাবারের প্রসঙ্গে যদি ধরা হয়, খাবারটা হচ্ছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্কদের ক্ষেত্রে। অনেক বয়স্ক মানুষ অ্যাডিকুয়েট খান না, ঠিক আছে, আবার অনেক বয়স্ক মানুষ অত্যধিক পরিমাণে খান, আবার অনেকে খুব উল্টোপাল্টা খাবার খান, অনেকে উল্টাপাল্টা খাবার খান। অনেক বাড়ির লোক আবার এত রেস্ট্রিক্ট করে, সেটাও কিন্তু ঠিক না, জানেন তো। মানে বয়স্ক মানুষকে কিছুই খেতে দেবে না, তোমার বয়স হয়েছে তুমি ওটা খাবে না, 2টো বিস্কুট বেশি খেলে লাফালাফি করছে। তাই আমি বলি যে একজন 80 বছর 85 বছর সে আর কখন খাবে? তাহলে তিনি আর কখন খাবেন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি অতিরিক্ত খাবেন না। যেটা বলা হয় আমরা বয়স্কদের ক্ষেত্রে বিশেষভাবে মানতে বলি, সেটা হচ্ছে যে একটা নীতি ফলো করা হয়, সেটা হচ্ছে যে ব্রেকফাস্টটা হবে রাজার মতো, একটু বেশি পরিমাণে,
তারপরে আপনার লাঞ্চ হবে প্রজার মতো, আর ডিনার হবে একদম ভিক্ষুকের মতো। অর্থাৎ ডিনারটা যতটা কম, তার মানে ডিনার স্কিপ করতে বলছি না, কিন্তু কিন্তু ডিনারটা হবে কম। কিন্তু অনেক ক্ষেত্রে উল্টো হয়ে যায়, ডিনারটা এত খেয়ে নেন, হ্যাঁ, রাতে যে কষ্ট রাতে হয়। কষ্ট হাইফাই হয় এবং সেখান থেকে হার্ট অ্যাটাকের প্রবণতা পর্যন্ত বাড়ে, প্রেশার বেড়ে যায়। বুঝতে পেরেছেন? ফলে ওটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে বাড়ির লোককে। এবং বাড়ির লোককে এটাও খেয়াল রাখতে হবে যে বয়স্কদের উপাদেয় খাবার, পুষ্টিকর খাবার যেন তাকে দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে আরেকটা রয়েছে যেটা কিছু করারও নেই, যেমন একদিনের খাবার মানে 3 দিন ধরে খাচ্ছেন ফ্রিজে রেখে, একদমই ঠিক নয় সেখানে। বাসি বাসি খাওয়ার তার মানে না, বয়স্কদের চলবে না। বয়স্কদের কেন, যে কোনো মানুষেরই চলা উচিত নয়। কারণ বাসি খাবারে যেটা হয়, এটা বলা হয় যে ভাতকে যদি আপনি একবারের পরে দ্বিতীয়বার ফোটান, ভাতের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আপনি খাবেন, হজম এই খিদে টিদে সবই মিটবে, কিন্তু আপনার যে পুষ্টিগত মূল্য সেটা কিন্তু ফুলফিল হবে না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে খাবারের প্রসঙ্গে, সেটা হচ্ছে জল। এবার জলের পরিমাণটা কতটা হবে সেটা কিন্তু, যদি কোনো সেরকম কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা বলি অ্যাডিকুয়েট জল খেতে। অ্যাডিকুয়েট মানে প্রচুর জল নয়। আমরা সচরাচর বলি, আপনি জল বলতে অনেকের আবার এই যে ধরুন ফ্লুইড রেস্ট্রিকশন দেয়, অনেকে শুধুভাবে জলটাই রেস্ট্রিক্ট করলো, এদিকে চা খেলো, কফি খেলো, কি স্যুপ খেলো, এইসব খেতে খেতে দেখা গেল ফ্লুইডটা ভলিউম অনেকটা বেড়ে গেল। ফ্লুইড মানে যে কোনো তরল মাধ্যম। হুম, মানে ডাল খেলে সেই জলটাও মাপতে সেটাও হবে। মাপতে হবে। যাদের ক্ষেত্রে যেটা দরকার, বিশেষ করে ক্রনিক রেনাল ইম্পেয়ার যারা পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন দেওয়া মানে ধরুন 1.2 লিটার দিয়েছে, সেগুলো কিন্তু সব ইনক্লুসিভ। অনেকে ভাবে শুধু জল, ইভেন কেয়ার গিভারদেরও ধারণা নেই, হোম নার্সিংয়েরও ধারণা নেই। ওরা জলটাকে 1.2 খাচ্ছে, তারপরে গিয়ে দেখা গেল বাকি আরও 800 অন্য জায়গা থেকে খেয়ে ফেললো। ফলে সেই জায়গাতে বলবো, আমরা ইউজুয়ালি বলি যদি কোনো সেরকম রেস্ট্রিকশন না থাকে, যেন আড়াই তার নিচে থাকে, 2.5 তার বেশি যেন না ওঠে। অত্যাধিক খেয়ে নিলাম, অনেকের ধারণা আছে প্রচুর জল খেলে সব নাকি সব বেরিয়ে যায়, সেটা কিন্তু ঠিক নয়। কারণ জল যদি আপনি অত্যধিক খান, সেটা তো আপনার রক্তে যাবে, রক্ত দিয়ে কিডনিতে যাবে, কিডনির উপরে চাপ বেশি পড়বে। কিডনি যদি সেই প্রপার ফাংশনিং না করতে পারে, তাহলে সেই জলটা আপনার শরীরেই থাকবে। শরীরে থাকবে কোথায়? থাকার জায়গা হচ্ছে যে যে জায়গাগুলোতে কোনো মানে ডিপেন্ডেন্ট পার্ট আছে। ইউজুয়ালি আমাদের পা ফোলে, হাত ফোলে, মুখ ফোলে, আর তারপরে তারা চলে যায় হার্টে, তারপরে তারা চলে যায় ফুসফুসে। তাহলে হার্ট তার কাজ করতে পারবে না, ফুসফুস তার প্রপার কাজ করতে পারবে না, ফুসফুসে জল জমে, এগুলো তো ডিজারেবল নয়। ফলে সেই জায়গাটা কিন্তু করা যাবে না। আবার উল্টো হয়, অত্যধিক জল কম খায়, হ্যাঁ, মানে সারাদিনে হয়তো 1 লিটারও জল খায় না, এরকম আমি অনেক রোগীকে দেখেছি, অনেক বয়স্কদের দেখেছি। বাড়ির লোকও খেয়াল করে না, বা বাড়ির লোক যদি না থাকে, ধরুন আয়া বা যারা রয়েছে তারাও খেয়েও খাচ্ছে না, কিন্তু ওর কারণে কনস্টিপেশন হয়, ডিহাইড্রেটেড হয়ে যায়, স্কিন শুকিয়ে যায়, এবং আপনার গলা জিভ শুকিয়ে আসে, এবং ইউরিন ঠিক মতো না হওয়ার পরে ইউরিনারি ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। এবং কোষ্ঠকাঠিন্য হলে, কোষ্ঠকাঠিন্য কিন্তু উল্টো দিক থেকে ইউরিনারি ইনফেকশন করে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কিন্তু ইউটিআই হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। বয়স্কদের ইউটিআই কতটা বিপজ্জনক? বয়স্কদের ইউটিআই বিপজ্জনক বলতে, ইউটিআইকে তো আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল ইউটিআই, একটা হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই। বয়স্কদের ক্ষেত্রে কমপ্লিকেটেড ইউটিআই হয়ে যাওয়ার প্রবণতা বেশি তুলনামূলকভাবে কম বয়সীদের ক্ষেত্রে থেকে আর কি। বুঝতে পেরেছেন? বয়স্কদের ইউটিআই হওয়ার যেমন এই যে জল টল এগুলো যেমন একটা কারণ, তাছাড়া স্ট্রাকচারাল কারণ, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের কারণে একটা অবস্ট্রাকশন, সেখানে ইউরিন মানে অ্যাকুমুলেট হয়ে যাওয়া ইউরিনারি ব্লাডারে, হ্যাঁ, সেখান থেকে উপর দিকে ওঠা, কিডনি এফেক্ট করা, ঠিক আছে, হাইড্রোনেফ্রোসিস বলে, সেগুলো সব এখনই ভয়, এইসব টার্ম নিয়ে ভয় পেয়ে যাবেন না কেউ। আমি বলছি এগুলো হওয়ার থাকার প্রবণতা থাকতে সম্ভাবনা পারে। থাকে। মহিলাদের ক্ষেত্রে because of the large area of the genital area, urogenital area, তাদের চান্স অনেক বেশি ইউরিনারি ইনফেকশন হওয়ার, ঠিক আছে। ফলে এই ইউরিনারি ইনফেকশন এখন একটা বড় সমস্যা আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে হয়ে গেছে। ইউটিআই প্রচুর হচ্ছে, অথচ যখনই আমরা ইউরিনের কালচার করতে দিচ্ছি, নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চলে আসছে। মানে আমাদের আগে হাতে থাকতো অস্ত্র অনেক, এখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ ছাড়া মানে কোনো কাজ দেয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করলাম, তার একটা রিজন আছে। মানে আমি কিছুদিন আগে আমার পিসিকে হারিয়েছি, তিনি মারা গেলেন ইউটিআই থেকে। কোনো মেডিসিন, কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করলো না।
ইউটিআই থেকে তার মানে ওনার ইউরোসেপসিস হয়েছিল, মানে ইউটিআই হলো প্রথমে, তারপরে সেপসিস হয়ে সারা বডিতে সেটা ইনফেকশনটা করলো। ওই যে বললাম অ্যান্টিবায়োটিক কাজ করলো না, মানে এটা কিন্তু আমরা দোষী, মানে আমরা চিকিৎসকদের কথা বলছি না, মানে জনসাধারণ সবাই কিন্তু এটার জন্য দায়ী, কারণ নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। মানে আমি কিছু নাম বলবো না, কয়েকটা অ্যান্টিবায়োটিক তো মানে মানে মুড়ি মুরগির মতো খান, একটু পেটে গন্ডগোল বয়স্করাও খান। দুটো খেয়ে নিয়েছি ডাক্তারবাবু। আমি বললাম কেন, কবার পটি হয়েছিল? ওই 3বার। তো 3বারে আপনি দুটো খেয়ে নিলেন, তা কমপ্লিট করেছিলেন না। এবার এটা কি করলো, ওই অ্যান্টিবায়োটিক যেই খেলেন কিছু ব্যাকটেরিয়াকে করলো, বাকি কিছু ব্যাকটেরিয়া রয়েই গেল। তারা ওই সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া বা এই মানে ক্ষুদ্র মাইক্রোজীব, এরা কিন্তু যত মাইক্রো হোক আমাদের থেকে বুদ্ধি বেশি এদের, এরা কিন্তু শুধু সুযোগ সন্ধানী থাকে, এবং এরা এত তাড়াতাড়ি মিউটেশন করে না, মানে ওই রেজিস্ট্যান্ট হয়ে যায়। কত মানে এরকম ব্যাপার, তুই কত আমাকে দিবি, আমি আরও পাল্টা চেঞ্জ করবো নিজেকে। বুঝতে পেরেছেন? ফলে এই জায়গা থেকে এই যে আপনি বললেন এরকম ঘটনা কিন্তু খুব ঘটছে, এবং ইউটিআই থেকে ইউরোসেপসিস এটা কিন্তু হয়ে যাচ্ছে, তার থেকে কমপ্লিকেশন, মানে শেষ অবধি ভেন্টিলেশনে হ্যাঁ, যেতে ventilation, হয়েছিল, কোনো একদম। উপায় আর কিছু ছিল না। ফলে এই জায়গাটা আবার সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কীভাবে সতর্ক থাকতে হবে, একটু যদি কোনো ইউরিনারি সিমটম হয় সেটা যেন নেগলেক্ট না করেন। অনেকে কিন্তু নেগলেক্ট করেন, বয়স্ক মানুষটিও বলতে চান না, বাড়ির লোকও কোনো অনেক সময় ধর্তব্যে রাখেন না, ও ঠিক আছে তোমার বয়স হয়েছে ওই জন্যই হচ্ছে, বারবার প্রস্রাবে গেল, কোনো একটা ইচিং ইরিটেশন জ্বালা জ্বালা হচ্ছে, কোনো হালকা ফিভার হচ্ছে। ইভেন এই যে বয়স্কদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রাইমারি স্টেজ অফ ইউটিআই, এটাতে ইউটিআইয়ের কোনো এই লক্ষণই আসছে না। মানে ইউটিআই লক্ষণ সচরাচর কি, একটু কাঁপুনি দিয়ে জ্বর, হাইগ্রেডেড ফিভার, প্রস্রাবে বারবার যাওয়া, জ্বালা করা, এগুলো হচ্ছে টিপিক্যাল সিমটমস। বয়স্কদের ক্ষেত্রে কিছুই হলো না, শুধুমাত্র কনফিউশন, হঠাৎ দেখা যাচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, ঝিমিয়ে পড়ছে, ও ভাবছে ও ঠিক আছে মনে হয় বেশি ঘুমোচ্ছে, কিন্তু ওটা যে ইউটিআইয়ের প্রাথমিক লক্ষণ, ইভেন নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ, মানে শুধুমাত্র ও দিয়ে প্রকাশ পাবে। ফলে আমরা শুধু বলবো যে যেটা মেইন বার্তা, ভয় পাওয়ার তো কিছু নেই, মানে বয়স্কদের মনেই এত রোগ তা নয়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যেটা বলবো, বয়স্ক মানুষটিকেও সচেতন থাকতে হবে এবং বাড়ির লোককে, কেয়ার গিভারদের সচেতন থাকতে হবে। যে কোনো চেঞ্জেস সেটাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করব না, ডাক্তারকে দেখিয়ে নিই, তাতে প্রাইমারিতে ধরা পড়ে গেলে কিছুই না, কোনো ব্যাপার না। অথচ ওটাই যদি খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন কিন্তু ওই যে বললেন আপনি, জীবন চলে জীবন যেতে চলে পারে। যেতে পারে। জীবন নাও যদি যায়, এমন একটা কমপ্লিকেশন হলো, বেড রিটেন হয়ে গেল সারা ইয়ের জন্য, এটাও কি খুব একটা ডিজায়ারেবল? একেবারেই নয়, একেবারেই নয়। তো সেটা এই সচেতনতাটা এই জন্যই জরুরি। এবং সেক্ষেত্রেই আপনি বলতে পারেন যে তার ওই জায়গাতেই কিন্তু একটু জেরিয়াট্রিশিয়ান বা তাদের একটা ভূমিকা, এই ফলো আপটা রাখা। এটা তো আমি বললেই হবে না, এটা ডাক্তার অ্যাভেলেবেল থাকতে হবে, ফলো আপে রাখতে হবে। এবং সেই ফলো আপে কীভাবে সে, কারণ তার বাড়ির লোক নিয়ে যাওয়ার কেউ নেই, চেম্বারে কোথায় নিয়ে যাবে, চেম্বারে এতক্ষণের অপেক্ষা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তাহলে তার পরিপূরক কিছু ব্যবস্থা করতে হবে। তো সেই পরিপূরক ব্যবস্থাটা আমাদেরকে বেশি জোর দিতে হবে। আপনার বয়স্কদের আপনি নিউমোনিয়ার কথা বললেন, এটা কিন্তু আমরা দেখি মানে অনেক বাড়িতে এই প্রবলেমে তারা ভুগছেন। হুম, এটার কি সলিউশন? না, এটা সলিউশন হচ্ছে যে নিউমোনিয়া তো হুট করে একদিনে ডেভেলপ করে না, নিউমোনিয়া ডেভেলপ করতে একটু সময় লাগে, অনেক সময় লাগে, অনেক সময় হয়তো খুব বেশি হয়ে গেলে তাড়াতাড়ির মধ্যেও হয়। আমি একদম যে একেবারেই ওরকম কিছু নয় যে সময় লেগে যায়, কিন্তু ধরুন সর্দি কাশি, সামান্য সর্দি কাশি কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে। এবার ওই যে বয়স্কদের ক্ষেত্রে একটু সর্দি কাশি হচ্ছে, একটু জ্বর হচ্ছে, দেখিয়ে নিন চিকিৎসককে, লাংসটা দেখুক, লাংসে কোনো ফাইন্ডিংস আছে কি না। এবং সেখানে নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়ার কথা বলছি না, কিন্তু দেখে নিতে হবে। আর নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা সাধারণ সর্দি কাশি, যেটা সাধারণ সর্দি কাশি আমাদের তো ছোটোবেলায় হয়েছে, হবে, আগামী দিনেও হবে। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ওটার একটু বিশেষত্ব হচ্ছে, বয়স্কদের ওই সাধারণ সর্দি কাশিটা অনেক ক্ষেত্রে ওই নিউমোনিয়াতে কনভার্ট করে বা এমন সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু সে হসপিটালাইজেশনের দরকার পড়ে। ফলে এক্ষেত্রে দুটো ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট। সেটা আমাদের এই ভ্যাকসিন সম্পর্কেও সচেতনতা অনেকেরই নেই বা কম। একদম মানে কোন কোন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা,
কোন কোন ভ্যাকসিনগুলো আমরা বয়স্কদের দেব? বয়স্কদের ধারণাই নেই যে বয়স্কদের ভ্যাকসিন হয়। হুম। আর কিছু বয়স্ক মানুষ বলেন, ধরুন আমার বয়স হয়ে গেছে, এখন আর ভ্যাকসিন নিয়ে কদিন বাঁচবো ডাক্তারবাবু। হ্যাঁ, এটা একদম এই টিপিক্যাল এই শব্দটা ইউজ করে, কদিন বাঁচবো ডাক্তারবাবু, ওই ভ্যাকসিন নিয়ে কী হবে আমার। আমি তখন বলি ভ্যাকসিন নিয়ে কিছু হবে না, আপনার যে কদিন বাঁচবেন ওই কদিনই বাঁচবেন। কিন্তু আপনি ভ্যাকসিন নিলে পরে আপনার হসপিটালে যেতে হবে না যে কারণে, আর ভ্যাকসিন না নিলে পরে হসপিটালে যেতে হবে, আইসিইউতে ভর্তি, ওটা ভালো লাগবে? মানে যে কদিন বাঁচবেন সুস্থভাবে সুস্থভাবে বাঁচবেন। এই ভ্যাকসিন নেওয়াটা হচ্ছে ছোটদেরও যেরকম যেই কারণে ভ্যাকসিন নেব, বয়স্কদেরও সেই কারণেই ভ্যাকসিন নেব। ভ্যাকসিন তো আমাদের কি প্রতিরোধ করে, এবং ভ্যাকসিন নেওয়া মানে এই নয় যে আমাকে 100% সিকিউর করে দিল, এটা কিন্তু নয়। একমাত্র কিছু ভ্যাকসিন ছাড়া 100%, যেমন ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, তার 100% এফিকেসি। ম্যাক্সিমাম ভ্যাকসিনারি এফিকেসি কিন্তু 70% থেকে 80%। তো 70%, 80% প্রতিরক্ষা, এটাই বা কম কিসে? একেবারেই তাই। হ্যাঁ। তো ভ্যাকসিনের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা বলি বয়স্কদের ক্ষেত্রে যে দুটো ভ্যাকসিন অন্তত নিয়ে নেওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা, সেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যদি না নিয়ে থাকেন ডিসেম্বরও নিতে পারেন, ঠিক আছে? সেটা কিন্তু প্রতি বছর। তো এবার বলবেন যে আমি প্রতি বছর নিতে পারলাম না, তাহলে কি হলো, আমার কি ভ্যাকসিনের চলে গেল? যে বছর নেবেন না সে বছর প্রতিরক্ষা পাবেন না, মানে এটা হচ্ছে 1 বছরের কন্ট্রাক্টের প্রতিরক্ষা, ঠিক আছে? আর নিউমোনিয়া, সেইটা কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেটা বলা হয় যে 65 বা তদূর্ধ্ব যারা বয়স্ক, তাদের প্রথম বছরে ওই PCV13, হ্যাঁ, ওই এখন টার্মগুলো ইউজ করে গুলিয়ে ফেলবেন, নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন। তো 13, ওই 13টা মনে রাখুন, PCV13। তার 1 বছর পরে PPSV23, নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন। এগুলো ব্র্যান্ড নেম আমি এখানে কিছু বলছি না। তাহলে ওই শুধু খেয়াল রাখার জন্য 13 নিলেন, তার 1 বছর পরে 23 নেওয়া হলো। যদি এই দুটো নিয়ে নেন, এটা লাইফ লং, ঠিক আছে? আগে 5 বছর অন্তর আগে নিতে 23 হতো। যদি দেওয়া হয়, হ্যাঁ, 23 হলে 5 বছর অন্তরে দেওয়া, কিন্তু 13-23 যদি কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু লাইফ লং, ঠিক আছে? এবার যদি অনেকে ধরুন 23 নিয়েছে, 13 নেয়নি, কী করবে তিনি কী করবেন, তিনি ওই 5 বছর পরে যে 23টা নেবেন তার আগের বছর 13টা নিয়ে নিলেন, তাহলে আর তার হয়ে গেল কমপ্লিট। মানে 13 আর 23 যদি দুটো নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু লাইফ লং। তো ওটা নিয়ে আর প্রতি বছরের ঝামেলা নেই। ঝামেলা বলবো না, মানে ওইটার ওই ব্যাপারটা নেই। ওনাদের জন্য হ্যাঁ, ঝামেলাই, ঝামেলাই, বয়স্কদের জন্য হ্যাঁ, এগুলো ঝামেলাই। ঠিকই। কিন্তু ওই ইনফ্লুয়েঞ্জা আপনার ঝামেলাই নিতে হবে প্রত্যেক বছর। যে বছর নিলেন না তার জন্য নেবেন না এরকম করবেন না। আপনি নিলেন না, 1 বছর পারলেন না, সেটা ঠিক আছে, ওই বছরটা আপনার সেই কভারেজটা হয় থাকলো না। তার মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কি শুধুমাত্র ওই 3টে মাসেই নিতে হবে? মানে 3টে আপনার মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর? 3টে না, নেবেন তো একবারই। না, ওই 3টে মাসের মধ্যেই কি নিতে 3টে হবে? মাসে ইউজুয়ালি এগুলো না, এই যে ভ্যাকসিনগুলো, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো তার আগে প্রত্যেক বছর স্ট্রেইন পাল্টে যায়। কেন প্রতি বছর, কেন একটা দিয়ে হয়ে গেল না? কারণ এটা নিয়ে গবেষণা চলে যে এই বছরে কোন কোন স্ট্রেইনগুলো অ্যাক্টিভ ছিল, ওই স্ট্রেইন অনুযায়ী ভ্যাকসিনটা বানানো হয়। এবার এইটা বলা হয় যে আমাদের দেশে এই সময়টা নিয়ে রাখতে। তার মানে এই নয় যে আপনি না নিলে পরে, আপনি ডিসেম্বরে নিলে আপনার ওই পরবর্তীকালে আপনি যে নেবেন সেপ্টেম্বর, অক্টোবর, ওটা হয়তো ওই সময়টা একটু কমে গেল, 12 মাসের কভারেজের জায়গায় 10 মাস হলো, কিন্তু থাকবে কিন্তু সেইটা, মানে ওই কনফিউশনটা যেন না হয় আর কি। বয়স্কদের ক্ষেত্রে যখন পার্কিনসন্স ডিজিজটা দেখেন, মানে কি ধরনের সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে এটা পার্কিনসন্স ডিজিজ? দেখুন, পার্কিনসন ডায়াগনোসিস করা তো সিমটমের উপরই মূলত। প্রথম কথা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকের ধারণা যে হাত পা কাঁপাটাই হচ্ছে বয়স্কদের পার্কিনসনের লক্ষণ, তা কিন্তু নয়। হাত কাঁপা, ধরুন একটা গ্লাস ধরলেন, এরম এরম করছেন, সেটা লক্ষণই বটে, কিন্তু তার থেকে বড় হচ্ছে তার হাঁটা চলার মধ্যে একটা শিথিলতা চলে আসে। তিনি দেখবেন হাঁটছেন এরকম পা এই স্টেপ দিয়ে দিয়ে, ঠিক আছে? এইভাবে যখন মুভমেন্টে এই শিথিলতা আসবে, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে ইট মে বি দ্য পার্কিনসনের সাইন। আর যদি হাত কাঁপে, আমি বললাম যে মুভমেন্ট ডিসঅর্ডার, পার্কিনসন ইজ অলসো দ্য মুভমেন্ট ডিসঅর্ডার। তো এসেনশিয়াল ট্রেমার হতে পারে, এটা একটা আছে, আরও অনেক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার আছে। এইটা ডায়াগনোসিসটা
একজন নিউরোলজিস্ট বা আপনি যে কোনো একজন ফিজিশিয়ান জেরিয়াট্রিক যাকে দেখাতে পারেন, তিনি দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে লিখছে যখন, ঠিক আছে, তখন লিখতে লিখতে দেখবেন যে ছোট হয়ে যাচ্ছে, মানে লেখাটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও পার্কিনসন্সের লক্ষণ? প্রাথমিক, আচ্ছা। ঠিক আছে। ফলে এই জায়গাগুলো যদি কিছু আসতে শুরু করে, তাহলে কিন্তু আপনাকে সচেতন হতে হবে যে দিস মে বি দ্য ইনিশিয়াল সাইন অফ পার্কিনসনিজম। এর সঙ্গে একটা জিনিস একটু অ্যাড করি, অনেক বয়স্ক মানুষ, বিশেষ করে মহিলাদের, প্রস্রাব ধরে রাখতে পারে না, এবং তার কারণে তারা বাড়ির বাইরে বেরোতে চান না, ঘুরতে যেতে চান না, ইনহিবিশন। আবার আমার জন্য কেউ একটা এম্বারাসিং ফিল সমস্যায় হবে, পড়বে। আমি যাব না। ওটাও ট্রিটেবল এবং খুবই ভালো ট্রিটমেন্ট আছে। নিউরোলজিস্টকে দেখিয়ে ঠিক ওষুধ খেলেই দেখবেন ওটা কমে যাচ্ছে। ফলে কোনো জিনিসে আমরা যেন ধরে না নিই যে এটা বয়স হয়েছে তাই, এর কোনো চিকিৎসা নেই। তার মানে অনেকেই যেটা বলেন না যে বয়স হয়ে গেছে এবার তো রোগ নিয়েই বাঁচতে হবে, এই ধারণাটা ভুল। রোগ নিয়ে আমার তো ধরুন ক্রনিক যে রোগগুলো, ওগুলো আপনার সঙ্গী সাথী হয়ে গেছে, ওগুলোকে আপনাকে তো একেবারে দুচ্ছাই করে ছেড়েও দিতে পারবেন না, কিন্তু ওদেরকে নিয়েও ভালো থাকা যায়, ঠিক আছে। আপনি আপনার বউকে নিয়ে ভালোও থাকতে পারেন, খারাপও থাকতে পারেন। তো কিভাবে সেটা বউকে আপনাকে ডিসাইড করতে হবে কিভাবে বউকে হ্যান্ডেল করবেন। তার মানে ব্যাপারটা হলো রোগকে কিভাবে হ্যান্ডেল হ্যাঁ, করবেন সেটা সেটা আপনাকে বিচার করতে হবে। একদম। এবং তার জন্য জেরিয়াট্রিশিয়ানরা যারা রয়েছেন তারা আমাদের জেরিয়াট্রিশিয়ান হোক বা যে কোনো চিকিৎসক, আমি শুধু সব জায়গা তো জেরিয়াট্রিশিয়ান হবে না, কিন্তু আমাদের ইয়ে থাকবে যে একজন চিকিৎসক, একজন অন্তত চিকিৎসক, যেটা আমাদের আগে হাউস ফিজিশিয়ান একটা কনসেপশন ছিল। যাই হতো সর্দি থেকে স্ট্রোক, হ্যাঁ, তারই প্রথম পরামর্শ তিনিই বলে দিতেন যে না তুমি, আর তারা ছিল কাকা জ্যাঠার মতো, মানে বাড়িতে ডাক্তার না, সেটা জ্যাঠা আসছে, কাকা আসছে। ওই জায়গাটা তো ছেড়ে গেছে আজকাল। আজকাল মানুষজন একটু কিছু হচ্ছে সুপার স্পেশালিটিতে চলে একদম। যাচ্ছেন। আমি আমরা সুপার স্পেশালিটি যেতেই হবে, আমার না, এটা নিয়ে যেতে আবার হবে, কিন্তু এখন আমরা কোথায় প্রথমেই যাব? স্পেশালিস্টের হ্যাঁ, কাছে কোথায় চলে যাব? যাই। কোন স্পেশালিটি, এটাও তো ইম্পর্টেন্ট। সেখানে ডিলে হয়ে যাচ্ছে। যার যাওয়ার কথা নিউরো তিনি যাচ্ছেন অর্থ, যার যাওয়ার কথা অর্থ তিনি যাচ্ছেন নিউরো। ফলে সেখানে ডিলে হয়ে যাচ্ছে। সেটা তো একজন প্রাথমিক চিকিৎসক বা যিনি তিনি তো দেখবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে বললাম যে অনেক দিনের রিলেশনে কোনটা সাইকোসোম্যাটিক কারণে হচ্ছে, ফলে এই জন্য একটা ফেইথ জন্মায়। আমরা বুঝতে, হাতের তালুর মতো আমাদের অনেক মেম্বার আছে যে আমরা জানি তাদের কোন সিমটমটা তার প্রকৃত সিমটম, না তার কোনো অন্য কারণে, কাকে বাড়িতে ট্রিট করা যাবে না কাকে হসপিটাল করতে হবে। হয়তো একজন নতুন কোনো গিয়ে হঠাৎ ওরকম সিমটম দেখে তিনি প্রথম তো হসপিটালে লিখবেন, কিন্তু আমি হয়তো লিখবো না, আমি বলবো না দেখুন থেকে দেখা গেছে এরকম। এবং আমরা যে আমাদের অর্গানাইজেশন এই বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন, যেটাতে আমরা সার্ভিস প্রোভাইড করি, সেখানে এমার্জেন্সি কলগুলো যখন অ্যাটেন্ড করি তা 70% ট্রিটেবল অ্যাট হোম, 30% নিশ্চয়ই দরকার হয়। আমরা কখনোই বলবো না হসপিটাল কেসকে বাড়িতে রেখে দেবো, কিন্তু মেজরিটি পার্ট যেটা মনে হচ্ছে এমার্জেন্সি তার কাছে, কিন্তু সেটা কিন্তু বাড়িতে ম্যানেজেবল। আপনাদের এই অর্গানাইজেশন, তার সম্বন্ধে আমি একটু জানতে চাইবো ডিটেলে। কেননা দেখুন, আমি তো আপনি জানেন যে আমি, আমার মা বাবা, তারাও আপনার এই অর্গানাইজেশনের আন্ডারেই এখন রয়েছেন, ট্রিটমেন্ট চলছে, এবং আমি কিন্তু খুব হ্যাপি। কেননা Thank you. আমার চাপটা খানিকটা আপনারা নিয়ে নিয়েছেন। তো একটু জানতে চাইবো আপনাদের অর্গানাইজেশনের সম্বন্ধে। আমাদের অর্গানাইজেশনটার হচ্ছে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন। বাঁচবো হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন, যেটা আমাদের এনজিও, যেটা অন্য ফিলান্থ্রপিক কিছু অ্যাক্টিভিটি আছে। আর এই যে বয়স্কদের এই পরিষেবাটা আমরা শুরু করি 2007-এ, যখন কিন্তু এই ধরনের কনসেপশনই ছিল না, মানে হোম বেস কেয়ার হয় বা এই ধরনের কনসেপশন আমাদের এখানে তো নেই, ইস্টার্ন ইন্ডিয়াতেও আসেনি। ওই দু একটা খুব কম অর্গানাইজেশন হয়তো তারা করেছে দিল্লি বা বোম্বেতে, কিন্তু তার বাইরে কারো ছিল না। তো ওইটা আমাদের ওই মূলত বললেন যে ওই যে বললাম হাউস ফিজিশিয়ান কনসেপশন, ওইখান থেকে একটা অ্যারাইজ হয়েছে যে একটা নিজে একা কারো পক্ষে সম্ভব নয়। কারণ একজন ডাক্তার ধরুন বাড়িতে একজন বয়স্ক মানুষের জন্য ডাকলেন, যে কী করবেন, গিয়ে প্রেশার টেশার দেখবেন, দেখে একটা ওষুধ লিখে তাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হসপিটাল লিখে দিতে হবে। কিন্তু আমি যে বললাম হসপিটালে সব জায়গায় প্রয়োজন পড়ে না। ফলে সেক্ষেত্রে আমার তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে একজন সিস্টার, আমাদের রিকোয়ার্ড মেডিসিন, পোর্টেবল যে জিনিসগুলো ইসিজি থেকে শুরু করে বাকি যেগুলো, সেগুলো নিয়ে যদি আমি একটা করতে পারি, আমি তৎক্ষণাৎ কিন্তু অনেক কিছুকে ডিটেক্ট করে দিতে পারি যে এটা সত্যি হসপিটালের দরকার। একটা হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, সব বুকে ব্যথাই কিন্তু হার্ট অ্যাটাক নয়। আবার এটাও মানে এই নয় যে সব বুকে ব্যথা হার্ট অ্যাটাক নয় মনে আমি এটাকে তাচ্ছিল্য করব। ওখানে ইসিজি করা, এখন ট্রপটি বলে একটা টেস্ট হয় সেটা করা,
হ্যাঁ, এর ইনস্ট্যান্ট টেস্ট দেখে নেওয়া যায়। তো সেগুলো দেখে আমরা ডিটেকশন করে দিতে পারি যে এটা সত্যি হসপিটালে দরকার কি দরকার নেই। তো এই জায়গা থেকে আমাদের 2007 থেকে এটা শুরু। আজকে তো আমরা 2025-এ 18 বছরে পা দেব। তো আমাদের এখন এক্সিস্টিং 550-র বেশি মেম্বার রয়েছে যারা আমাদের সার্ভিসটা নেন। বয়স্কদের ক্ষেত্রে এই যে ক্যান্সার তো এখন আমরা দেখছি ভয়ঙ্কর একটা সিচুয়েশনের দিকে আমরা যাচ্ছি। বয়স্কদের যখন ক্যান্সার হয় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে ডিল করেন? না, বয়স্কদের যাতে ক্যান্সার হয় মানে দেখুন, বয়স্কদের ক্যান্সার হওয়ার প্রবণতাও কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকে অন্যান্যদের তুলনায়। তার মানে বয়স্ক মানেই যে আবার ক্যান্সার হবে তার হবে সেরকমও কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে ক্যান্সারের এখন অ্যান্সার আছে, এটাই হচ্ছে প্রথম বার্তা। আগে যে ক্যান্সারের ব্যাপারটা অনেক কিছু ছিল যে না সত্যি কথা, এখন কিন্তু প্রচুর ভালো মেডিসিন থেকে শুরু করে থেরাপি থেকে শুরু করে ইমিউনোথেরাপি চলে এসে সব কিছু নিয়ে কিন্তু এখন কিন্তু কোয়ালিটি লাইফ এবং একটা ভালো সময়ের জন্য লাইফ স্প্যানও কিন্তু দে আর লিডিং। আমার এই পেশেন্ট একজন আছেন যার কোলনিক ক্যান্সার হয়েছিল, তার প্রায় 25 বছর হয়ে গেল। ঠিক আছে, ফলে তার মানে এই আশাটা রয়েছে। এবার ক্যান্সারের ডিটেকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যেমন একটা ইনসিডেন্টের কথা বলি, আমি নাম তো বলবো না, মানে আমাদের এক বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক যে খুব বেশি নয়, ওই 72-3 এরকম হবে। তো ওনার এরকম একটা ব্রেস্টে একটা উনি লাম্প ফিল করছিলেন। তো লাম্প ঠিক বলবো না, উনি বলছিলেন একটা শক্ত লাম্পই, উনি মানে আমরা লাম্প কথাটা ইউজ করছে। তো উনি একটু যা হয় সংকুচ করেন প্রথমে। তো উনি আমাকে বললেন যে ডাক্তারবাবু এরকম ব্যাপার। তো উনি কিন্তু ওটা ওভার ফোনেই বলেছেন আমার মানে পরে ভিজিট হয়ে তারপরে। তো আমি বললাম যে দেখুন আপনাকে আমি একটা 5-7 দিনের একটা ওষুধ দিচ্ছি, যদি দেখেন যে এতে কমছে না তাহলে কিন্তু আর কোনো রকম ডিলে করবেন না। তো ওটা কমেনি। আমি বললাম যে না, আপনার আর ডিলে করার কোনো জায়গা নেই, আপনি ইয়েটা করুন, ম্যামোগ্রাফি করুন, তারপরে করে আমরা ডাক্তারের কথা বলে দিলাম। সে ডাক্তারের কাছে দেখালেন, চিকিৎসা হলো, এখন কিওর। ফলে ওই জায়গাটা মানে প্রাইমারি ডিটেকশন সেটা ইম্পর্টেন্ট। দাদা, আমরা এতক্ষণ কিন্তু বয়স্কদের ফিজিক্যাল হেলথের দিকটা নিয়ে বেশিরভাগ কথাটা বললাম, কিন্তু মেন্টাল হেলথ, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এটা নিয়ে ভাবি বয়স্কদের মেন্টাল হেলথ, তাহলে আপনি তো দেখছেন অনেককে, কি দেখতে পাচ্ছেন? একদম খুব ভালো প্রশ্ন করেছেন এবং খুবই উপযোগী একটা প্রশ্ন। মেন্টালি বয়স্করা ভালো নেই, এটা কিন্তু একটা বড় কথা। এবং সেই ভালো না থাকা আমাদের শুধুমাত্র যে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির বয়স্করা ভালো নেই তা নয়, বা শহরকেন্দ্রিক বয়স্করা ভালো নেই তা নয়। ইভেন আমি তো গ্রামেগঞ্জে প্রচুর ইন্টিরিয়ার জায়গায় কাজ করি, গ্রামের বয়স্করাও ভালো নেই। তা ভালো না থাকার একটা কারণ হচ্ছে যে অ্যাকম্পানি পার্সন নেই। বুঝতে পেরেছেন? গ্রামের দিকে ছেলেপুলেরাও কিন্তু গ্রামে ছেলেপুলে নেই এখন, কারণ তারা মাইগ্রেটেড হয়ে যাচ্ছে অন্য জায়গায় কাজের খাতিরে। ফলে সেখানেও কিন্তু একাকিত্ব চলে আসছে। আর এই শহরকেন্দ্রিক তো একেবারেই, কলকাতা শহর তো প্রায় বলতে গেলে বৃদ্ধাশ্রম, সল্টলেক প্রায় বৃদ্ধাশ্রমই হতে চলেছে। ফলে সেখানে বয়স্ক মানুষদের যেটা সবচেয়ে বড় সমস্যা, যে তারা নিজেদেরকে একটা আইসোলেটেড ফিল করছে এবং প্রচুর বয়স্ক মানুষ ভাবেন যে তাদের আর কিছু করার নেই, তাদের লাইফটা আর কিছু দেওয়ার নেই। ফলে একটা ব্রাত্য একটা পার্ট। তো সেই ভাবনা থেকে কিন্তু এগিয়ে আসতে হবে। সেটা এগিয়ে আসার ক্ষেত্রে শুধুমাত্র আমরা নেক্সট জেনারেশনকে দোষ দিয়েও কিন্তু হবে না, কারণ দেখুন তাদেরও তো কাজের চাপ রয়েছে। কোনো কোম্পানি তো কাউকে ছাড়ছে না। যে কোম্পানিতে তার ছেলে বা মেয়ে আছে বা কাজ করছে, তাকে তো কোম্পানি ছাড়ছে না যে তোমার বাড়িতে একজন বয়স্ক মানুষ আছে, তাকে তোমাকে টাইম দিতে হবে তাই তোমাকে আগে ছেড়ে দিলাম, সেটা তো করছে না। কেউই করবে না। হ্যাঁ, ফলে এই জায়গাটা তো আমাদেরকে এভাবেই তার সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে। সেক্ষেত্রে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ছেলেমেয়েরা যেমন একটা গুরুত্ব ভূমিকা আছে, তেমনি বয়স্ক মানুষটিরও রয়েছে। তাকে নিজেকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। যেটা আমি বলতে চাইছি যে প্রি রিটায়ারমেন্ট একটা প্রস্তুতি ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি যারা ধরুন বিশেষ করে যারা কাজে কর্মক্ষেত্রে, তারা যখন রিটায়ার করতে চলেছেন, রিটায়ার করবেন, তারা প্রস্তুতি না থাকার কারণে রিটায়ার করে গেলেন, তার পরের দিন থেকে তার মানে অফুরন্ত সময়, সে বুঝতেই পারছে না কীভাবে সময়টাকে কাটাবে। কারণ তার কোনো ব্যস্ততা নেই, অফিস যাওয়ার তাড়া নেই, কিচ্ছু নেই, কোনো শিডিউল নেই।
ফলে তখন সে পেপার পড়ছে, 4-5টা পেপার পড়ছে, খুঁটিয়ে একদম প্রথম থেকে শেষ পড়েও সময় কাটছে না, সিরিয়াল দেখছে, ওই করছে সেই করছে। ফলে তখন তার আস্তে আস্তে 5-6 দিনের পর থেকে তার কিন্তু একটা অবসাদগ্রস্ততা চলে আসছে। কিন্তু এখন এর থেকে বেরোনোর খুব ভালো উপায় আছে, কারণ 60 থেকে 70 এটা কিন্তু খুব প্রোডাক্টিভ সময়। ফিজিক্যালি হয়তো একটুখানি, কিন্তু আমেরিকান স্টাডি বলছে যে 60 থেকে 70 এজে কাজের প্রোডাক্টিভিটি ইয়াঙ্গের থেকে বেশি। এটা স্টাডি, আমার কথা নয় কিন্তু। ফলে তাদের কিন্তু এখনও দেওয়ার সময় রয়েছে। প্রচুর কোম্পানি কিন্তু এনাদেরকে অ্যাজ এ Hire কনসালট্যান্ট হিসাবে হায়ার করেন। আমাকে আগে থেকে খোঁজ নিতে হবে যে আমার ফিল্ডে কোথায় এই ধরনের পোস্ট ক্রিয়েট হচ্ছে বা কী হচ্ছে। এটা 2 নম্বর হচ্ছে সোশ্যালাইজেশন। এটা হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে এটা। ফলে আপনি ইনভলভ হন, পাড়ার ক্লাবে ইনভলভ হন, পাড়ার পুজোতে ইনভলভ হন, যেখানে আপনার কোনো কিছু ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সেই জায়গায় ইনভলভ হন, গ্রুপ তৈরি করুন, পিয়ার গ্রুপ তৈরি করুন। কিন্তু সেটা করতে গিয়ে আবার আমি এটাও বলবো, অনেক বয়স্কদের সকালে হাঁটতে যান গ্রুপ দল বেঁধে, সেখান থেকে আবার শরীর খারাপ হয়ে চলে আসে। কিভাবে? ওই সব বয়স্ক মানুষেরা একজন আরেকজনের কাছে বলছে এই আমার না হাঁটুর ব্যথা রে, আরেকজন বললো কালকে আমার বুকের ব্যথা হয়েছিল, পরে আরেকজন বলবে গ্যাস, আরেকজন বলবে ওই কনস্টিপেশন। ওই করতে করতে দেখা গেল যে 4টে রোগ নিয়ে উনি ফিরে এলেন। ফিরে এলেন মানে তিনি ওই তখনই ভাবছে ও এই বন্ধুটা তো এই বলেছিল, তাহলে এটা আমারও হচ্ছে মনে হচ্ছে। রোগটোগের গল্প কিন্তু মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে নৈবচ, ওসব কিছু করতে যাবেন না। অন্য এত গল্পর জায়গায় সুযোগ রয়েছে। রাজনীতি নিয়ে তর্ক করুন, তর্ক খুব ভালো জিনিস, ঠিক আছে, সামাজিক পরিস্থিতি নিয়ে করুন, না হলে এমনি এমনি মনোরঞ্জন কোনো কিছু জিনিস করুন, কিন্তু গল্প এই সমস্ত রোগের নিয়ে করবেন না। কিন্তু বয়স্করা, মজার ব্যাপার হলো বয়স্করা কিন্তু গল্পটা রোগ নিয়ে করতেই বেশি ভালোবাসে। ওটাই তো বারণ আমাদের, আমরা বারণ করছি ওটা করতে। এবং বয়স্করা যেন শুধুমাত্র বয়স্কদেরই বন্ধু না করেন, ইয়াং জেনারেশনের সঙ্গে বন্ধুত্ব করুন। যে বাড়িতে সবচেয়ে ভালো তো হচ্ছে নাতি নাতনি যাদের সঙ্গে থাকে। সবাই সেই ফরচুনেট তো নয় সবাই, কিন্তু এটা তো আপনারা ভালো বুঝবেন, যেটাতে কিন্তু ওই জেনারেশনও খুব ভুগছে। মানে আমরা শুধু বয়স্কদের দিক দিয়ে বললে হবে না, নাতি নাতনিরাও কিন্তু তাদের দাদু দিদাদের পাচ্ছে না। এই যে সাইনার্জিস্টিক এফেক্ট, দুই প্রজন্মকে ভালো রাখা, এটা কিন্তু ভীষণ জরুরি। ফলে যদি সুযোগ থাকে নাতি নাতনিদের সঙ্গে বা ওই স্তরের বন্ধুবান্ধবের সাথে, মানে বাচ্চাদের সাথে, ইয়াংদের সাথে মেলামেশার চেষ্টা করুন। আর হচ্ছে আপনার যা কিছু যেগুলো এক্সপ্লোর করতে পারেননি সময়ের ব্যস্ততার কারণে, সেগুলো এক্সপ্লোর করার সময় হচ্ছে এখন। লিখুন, যারা লিখতে ভালোবাসেন ডায়েরি লিখুন, কবিতা লিখুন। ভাবছেন তো আপনার কবিতা কি হচ্ছে, হোক না। আমি তো কবিতা লিখি, আমার তো পড়লে না পড়লে আমার কিছু যায় আসে না, আমার লেখার কথা আমি লিখে দিই। গান করুন, কে শুনলো না শুনলো কে আপনার যা আসছে, করুন। এবং এই যে বিভিন্ন ধরনের এই ধরনের বিজয় সম্মেলনী হলো বা কোথাও পার্টিসিপেট করবেন। আর সোশ্যাল গ্যাদারিংগুলোতে যাবেন, খেতে নয়। খাবেন তো অবশ্যই, কিন্তু খেতে শুধু নয়। এই মানুষের সঙ্গে 4-5 যে 10 জনের সঙ্গে দেখা হলো, কথা হলো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মহিলাদের একটা প্রবণতা রয়েছে, আমি কিন্তু কোনো কারোর বিরোধী নই, ওই সিরিয়াল কেন্দ্রিক হয়ে যায়। পুরুষরা হচ্ছে, কিন্তু মহিলাদের সংখ্যাটা বেশি। তো সিরিয়ালের আমি বলছি না, আমাকে তো কেউ মেরেটেরা মানে মারতে আসবে সিরিয়ালের বিরোধিতা, আর আমি সিরিয়ালের বিরোধিতা বলছি না। আমি বলছি সিরিয়ালের পাশাপাশি আরও কিছুগুলোতেও ইনভলভ থাকতে হবে। আর সিরিয়ালের মধ্যে নিজে এমনভাবে ঢুকবেন না যে সিরিয়ালের জিনিসগুলোকে আপনার লাইফের মধ্যে নিয়ে নিলেন, হাইপার হয়ে যান। তো দেখতে হাইপার হয়ে যান। প্রচুর মহিলার কি হয় আমি বলছি, আপনার বৌমাটা আরও খারাপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানে সিরিয়ালে যে অনেক কিছু কুটকাচানি দেখায়, সেগুলোকে নিজের মধ্যে ভাবতে থাকে, এবং যেটা হয়তো খুব সহজভাবে নিয়েছিলেন, সেই কথাটাই কিন্তু উনি এখন ওই সিরিয়ালের সঙ্গে কোরিলেট করতে গিয়ে ওটাই কিন্তু এমনভাবে নিচ্ছেন যে তখন কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে, মানে নিজের পরিবারে চলে আসছে সমস্যা। আমি দেখেছি। ফলে এই জায়গাগুলো আপনি সিরিয়াল দেখছেন, সিরিয়াল ভাবুন যে ওটা সিরিয়াল, ওটাকে আপনার লাইফের মধ্যে আনার চেষ্টা করবেন না। বয়স্কদের কিন্তু এখন মোবাইলের প্রতি অ্যাডিকশন, স্ক্রিন অ্যাডিকশন প্রচণ্ড। এবং প্রচুর বয়স্ক মানুষের ঘুম হচ্ছে না ওই একটাই কারণে। আমি বলছি না তার থেকে দূরে থাকবেন, সবাই আছে, আপনি শুধু দূরে থাকবেন এটা বললে তো হবে না, আপনিও করবেন। কিন্তু ঘুমানোর আগে
অন্ততপক্ষে 1 ঘন্টা আগে থেকে কোনো স্ক্রিন নয়। আর স্ক্রিনে আপনি এমন কিছু উত্তেজনা কিছু দেখবেন না যেগুলো আপনাকে ঘুমোতে ব্যাঘাত ঘটাবে। লাইট কিছু দেখবেন, গান শুনুন। প্রচণ্ড মানে আমাদের অনেক বয়স্ক মানুষ শুধু গান শুনে ভালো আছেন, শুধু গান শুনেন, রবীন্দ্রসঙ্গীত, এবার যা ভালো লাগে, শুধু রবীন্দ্রসঙ্গীত বলে নয়, আপনি লাইট মিউজিকও শুনতে পারেন, কোনো অসুবিধা নেই, গান শুনুন। আবার লেখা, আঁকা, কেউ যদি বুননের কাজ করে বুননের কাজ, কেউ যদি খাবার বানাতে চায় করুন না। আজ আমাদের একজন আছে হেসেল খুলেছে তার ইয়েতে, বেশ কয়েকজন মিলিয়ে, বয়স্ক মানুষই কিন্তু, বেশ কয়েকজন মিলিয়ে তারা বিভিন্ন ধরনের ওই আগেকার দিনের যে খাবারগুলো না, সেই খাবারগুলো তৈরি করছে এবং ভালো বিক্রি হচ্ছে, ভালো আপনার আসছে, ডিমান্ড আসছে। তো অনেকেই ভালো রান্না করেন তো। একদম হ্যাঁ, একদম। আমি গল্প নয়, আমার একজন 90 বছরের মহিলা আছে, আমি নামই বলছি, সুমিতা সেনগুপ্ত বলে। তার বাড়িতে গেলে তিনি নিজের হাতে কেক তৈরি করে আমার প্রতিবার দেবেন। ওইটা তৈরিটা ওনার কিন্তু একটা ওনাকে কিন্তু মোটিভেট করে। আপনার প্যাশন ওটা। ডাক্তারবাবু আসবেন, আমি কেক খাওয়াবো। অসাধারণ কেক করেন। রবীন্দ্রসঙ্গীত এখনো অবধি ওনার ফ্ল্যাটের লোক, বাচ্চারা শিখতে আসে। এরকম অনেকজন আছে। নিজেকে এনগেজ রাখতে হবে একদম কিছুতে। একদম। আর আমাদের বয়স্কদের ক্ষেত্রে বাড়ির লোককেও কিন্তু ভূমিকা নিতে হবে। আমরা শুধু বেড়াতে যাব প্রত্যেক বছর 2 বার 3 বার, আর বয়স্ক মানুষটিকে নিয়ে যাব না। আমি বলছি না আপনি সেরকম জায়গা নিয়ে যাবেন যেখানে খুব কষ্টকর, ছোট ছোট ট্যুর হয়, ঠিক আছে, সেগুলোতে নিয়ে যান। একটু চেঞ্জ করুন, দেখবেন উনি বয়স্ক মানুষটি ভালো আছে। এবং তিনি শুধু ভালো থাকা না, তিনি বুঝবেন যে তাকেও গুরুত্ব দিচ্ছে কেউ, তার কথাও কেউ ভাবছে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখতে পাই, দেখুন যে দুটো প্রজন্ম একটা না, মানে মানসিকতায় একটা গ্যাপ তৈরি হয়। সেই জায়গাটা ওভারকাম করতে পারেন না অনেকে। এর জন্য ধরুন ছেলেমেয়েরা মা বাবাকে বুঝতে পারছেন না, মা বাবারা ছেলে মেয়েকে বুঝতে পারছেন না। ওই দূরত্বটা অনেক সময় একটু মানসিকভাবে তাদেরকে কষ্ট দেয় হয়তো। একদম। কিন্তু সেক্ষেত্রে এটা ওভারকাম করার উপায় হচ্ছে দুই প্রজন্মকেই কাছাকাছি আসতে হবে। মানে বয়স্ক প্রজন্ম ভাববে না যে সব কিছুই এখন খারাপ, এইটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমাদের সৌরিনবাবু বলে একজন খুব নামকরা সাহিত্যিক, যিনি একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্য একাডেমি, আমাদের মেম্বার, ওনারও 87-88। আমি ওনার কাছে যখন যাই, উনি এখনকার সামাজিক প্রেক্ষিত সম্পর্কে এত ব্রড মাইন্ডেড, আমি বরঞ্চ ভাবি যে আমি হয়তো একটু কনফাইন, স্যার এত ব্রড মাইন্ডেড কথা বলেন। তো ওই জায়গায় উনি নিজেও বলেন যে বয়স্কদের বয়স্ক হতে শিখতে হবে, সব কিছুই নেগেটিভ, পরবর্তী সবাই খারাপ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফলে ওই জায়গাটা যেমন ওনাকে, আবার এনাকেও, আমাদের প্রজন্মকেও কিন্তু, মানে পরবর্তী প্রজন্ম, তাদেরকেও কিন্তু এগোতে হবে। তারা ওই যে সব কিছু বয়স হয়ে গেছে, ব্যাকডেটেড, কিচ্ছু জানে না, হ্যাঁ, ওর সঙ্গে কথা বলে কি হবে। নাতি নাতনির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা অন্যতম কারণ আমরা বাবা মারা। কেননা আমরা বাবা মারা অনেকেই জানেন আমাদের মিশতে দেয় না। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, মিশতে দেয় না। ওনারা কিছু জিজ্ঞেস করলে বলে ওর দাদু দিদা কিছু জানে না। ওইটা তো বললে হবে না, ওটা তো ওর মধ্যে ইনজেক্ট করে যাচ্ছে। ফলে ওই জায়গাটাতে ভীষণই, এবং এই সম্পর্কটা, এটাতে স্কুলগুলোকেও কিন্তু বড় ভূমিকা নিতে হবে। আমি তো মাঝে মাঝে বলি গ্র্যান্ড প্যারেন্টসের একটা করুন না, গ্র্যান্ড প্যারেন্টস ডে হয় আমার মেয়ের স্কুলেই কিন্তু হয়। এটা তো আপনাদের কিছু কিছু স্কুলে, সব স্কুলে তো হয় না। এটা করুন, দেখবেন ওখানে অনেক ধরনের বেরিয়ে আসবে। তো এই জায়গাগুলো কিন্তু বয়স্কদের ভালো রাখার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা জেনারেশনেরই কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আর কি। আর যেটা যেটা এই প্রসঙ্গক্রমে অনেকেই ডিমেনশিয়া এইসব নিয়ে প্রচুর আতঙ্কে থাকেন। সব ভুলে যাওয়া ডিমেনশিয়া নয়, ঠিক আছে? বয়স্কদের ভুলে গেলেই আমরা প্যানিক হব না, ডিমেনশিয়া। আবার সব ভুলে যাওয়া যে মানে ডিমেনশিয়া যে অনেক ভুলে যাওয়াই হতে পারে, সেটাও কিন্তু আমাদের সচেতন হতে হবে। বয়স হলেই মানুষ ভুলে যাবে কথা, এটা কি স্বাভাবিক? এটা সবার ক্ষেত্রে স্বাভাবিক নয়, কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক। কারণ ওই যে বললাম, ওই সেরিব্রাল অ্যাট্রফি হয়, কোষ শুকিয়ে যায়। কিন্তু কোন ভুলে যাওয়াতে আপনাকে সতর্ক হতে হবে। যে ভুলে যাওয়া আপনার জীবনধারাতে পরিবর্তন করে। যেমন একজন বয়স্ক মানুষ তার স্ত্রীর নাম ভুলে যাচ্ছে, তার মেয়ের নাম, ছেলের নাম ভুলে যাচ্ছে, প্রাত্যহিক যে কাজকর্ম, সকালে উঠে ব্রেকফাস্ট খেতে হবে ভুলে যাচ্ছে, জামা পরতে হবে, স্নান করতে যেতে হবে সেটা জানে না, ঠিক আছে? সে এসে জামা কাপড় ঠিক মতো পরতে পারছে না, ভুলে যাচ্ছে বা করছে না। হ্যাঁ,
তখন কিন্তু ভাবতে হবে এটা বয়সজনিত নয়, এটা মেবি নয়, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিমেনশিয়ার ক্ষেত্রে, ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলোই হচ্ছে এটা। ডিমেনশিয়া একেবারেই বলা হয় থার্ড স্টেজে চলে গেলে, যখন ইউজুয়ালি ডিটেকশনটা হয় না, তখন কিন্তু আর কিছু হাতের বাইরে। আমরা একদম প্রথম থেকে কিভাবে বুঝবো যে আমাদের বাড়িতে মা বাবা বা দাদু ঠাকুমা যারা রয়েছেন তারা ডিমেনশিয়া বা অ্যালজাইমার্সের দিকে যাচ্ছেন? তাহলে ওই যে বললাম যে তাদের ডেইলি লাইফের যদি কোনো ব্যতিক্রমী কিছু হতে শুরু করে, মানে যেটা একজন মানুষের হওয়ার কথা, তার কাজগুলো সে সঠিকভাবে করে উঠতে পারছে না, বা সে ওরিয়েন্টেশনটাই নেই, বা হচ্ছে না, আস্তে আস্তে হারাচ্ছে। ইভেন এমনও হতে পারে ডিমেনশিয়ার প্রাথমিক কিন্তু আইসোলেশনও হতে পারে, নিজেকে একা করে নিচ্ছেন। একটা মানুষ খুব উচ্ছল ছিলেন, ঘুরে বেড়াতেন, বন্ধুবান্ধব ছিল, হঠাৎ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, ঠিক আছে, এক জায়গায় হয়ে যাচ্ছে, এক ঘর থেকে বেরোচ্ছে না। দ্যাট মে বি দ্য সাইন অফ ডিমেনশিয়া। ফলে ওই জায়গাগুলোতে যখনই পরিবর্তন আসবে, তখনই ওই যে আমাদের ম্যাক্সিমামের ধারণা হচ্ছে ওই বয়স হয়েছে, ওইসবের কারণে আমরা ওভাবেই বলে আমরা থাকি। বলে থাকি। ওইটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখান একবার, হতে পারে বয়সজনিত, আমি বলছি না বয়সজনিত নয়, কিন্তু ডিমেনশিয়ার লক্ষণও হতে পারে। এবং তখন কিন্তু যদি আমরা প্রাইমারি ডিটেকশন হয়, তাহলে ডিমেনশিয়া তো সারবে না, ডিমেনশিয়া সারার ওষুধ নয়, কিন্তু প্রোগ্রেশনটাকে ডিলে করা যায়। বুঝতে পেরেছেন? মানে যে জিনিসটা ধরুন আমি বলছি ফর এক্সাম্পল 1 বছরে খুব ডিটোরিয়েট করতো, সেটাকে হয়তো আমরা 6 বছর 7 বছরে গিয়ে ডিটোরিয়েশন, সেটা সম্ভব। হ্যাঁ সেটা সম্ভব, ছাড়বে না, কিন্তু সেটা সম্ভব। ডিমেনশিয়াতে অনেকগুলো কজ রয়েছে। অ্যালজাইমার্স ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া, মানে 70% অফ দ্য ডিমেনশিয়া ইজ বিকজ অফ দ্য অ্যালজাইমার্স। আরও অনেকগুলো কারণ রয়েছে, মানে ভাস্কুলার কারণ রয়েছে, লুই বডিজ ডিমেনশিয়া রয়েছে, এগুলো অনেকগুলো ভাগ রয়েছে, কিন্তু মেইন হচ্ছে অ্যালজাইমার্স। মানে অ্যালজাইমার্স ইজ ওয়ান অফ দ্য ডিমেনশিয়া। বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি নর্মালি আমাদের কাছে এটা খুব কমন যে হাই প্রেশার, আর তার সঙ্গে হচ্ছে হার্টের কোনো সমস্যা এবং ডায়াবেটিস। এটা আপনারা দেখছেন, এটা কি প্রচন্ড বেশি বয়স্কদের মধ্যে এখন? না, এই তিনটে খুবই কমন। প্রচণ্ড বেশি মানে কিনা জানি না, কিন্তু জানি না, মানে হ্যাঁ আমাদের পরিসংখ্যানে এই তিনটে, যদি বলেন যে প্রথম দিকে তিনটে রোগ হচ্ছে এটাই। এবং হার্টের মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন। এটা খুব কমন, খুবই কমন, এবং তিনটেই খুব কোরিলেটেড, এবং একজন আরেকজনকে বাড়ায়, আরেকজন আরেকজনকে খারাপ করে। ফলে এই তিনটে কন্ট্রোল থাকার, বিশেষ করে ডায়াবেটিস তো সবগুলির রাজাধিরাজ, তো তাকে সেই যদি কন্ট্রোল না থাকে সবগুলি, এবং তার সঙ্গে কিডনি এবং নিউরোপ্যাথি এবং ইভেন ইন্টেস্টিনাল ডিসঅর্ডার। মানে আপনাদের মানে জেরিয়াট্রিশিয়ানদের তাদেরকে সবসময় সবগুলো দিকে নজর রাখতে হয়। হ্যাঁ, সমন্বয়টা দেখুন। হয়তো চিকিৎসাটা ধরুন কার্ডিওলজিস্টই হয়তো কার্ডিয়াক ব্যাপারটা দেখবেন, হয়তো প্রয়োজন পড়লে এন্ডোক্রিনোলজিস্ট, ডায়াবেটিসের ব্যাপারটা দেখবেন, কিন্তু আলটিমেট সমন্বয়টা সবসময় তো সবাই পারলেই তো আর এন্ডোক্রিনোলজিস্টে ছুটে যাওয়া যায় না। এবং পরবর্তী ফলো আপ, এই সমন্বয়টা ভীষণ ইম্পর্টেন্ট। সমন্বয়টাই হচ্ছে আমাদের কাজ, আমরা হচ্ছে সমন্বয় কারকারকে। যাদের বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, একটা প্রশ্ন মাথায় আসে যে প্রত্যেক বছর কোন কোন টেস্টগুলো আমাদের করানো দরকার, সেটা যদি একটু বলেন আমাদের। এইটা তো করলেন, তো খুব ভালো প্রশ্ন। তো এইটা নিয়ে আমাদের অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় আবার। যেমন অনেকেই ভাবেন অতিরিক্ত টেস্ট লেখা হয়ে যাচ্ছে, অনেকে ভাবছেন এই টেস্টগুলোর কারণ কি। অনেকের এই প্রশ্ন থাকে টেস্টের হয়তো অনেকগুলোই নর্মাল এলো, পরে এত টাকা খরচা করিয়ে টেস্ট করে নর্মাল এলেন। এবার আমাদের কথা হচ্ছে যদি সব টেস্টই বাজে আসতো তাহলে কি হতো বলুন তো পৃথিবীটার অবস্থা। মানে কত কত রোগ হতো, তাহলে যাই টেস্ট হচ্ছে সবই খারাপ আসছে, তো এটা তো হয় না। তো মাইন্ডসেটটা কোনখানে একবার ভাবুন। সেটাই তো কথা, যে আমি পয়সা দিয়ে খরচা দিয়ে টেস্ট করাবো, মানে আমার একটা বাজে কিছু আসতে হবে, এটাই কি ভালো আসা যাবে না? তো ভালো আসাটাই তো আমরা চাইবো যে না আসুক কিছু। হ্যাঁ, এবার কি দেখতে হবে প্রিভেন্টিভের মধ্যে ধরুন যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের তো সুগার দেখারই দরকার, সুগার ফাস্টিং পিপি, কিন্তু ওটা সবসময় ডিটেকশন তো ঠিক দেয় না। ফলে HbA1c টেস্টটা বলা হয় প্রত্যেক 3 মাসে করতে। এখন একটু খরচা সাপেক্ষ বলে অন্তত বছরে যদি 2বার করে, আমরা বলবো অন্তত মিনিমাম দুবার তো অন্তত করে নেওয়াটা উচিত। হ্যাঁ, একবার অন্তত যদি সেরকম কোনো ইন্ডিকেশন না থাকে, LFT একটা লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, যাদের থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রে অন্তত ওটা কিন্তু প্রতি 3 মাসেই করে নেওয়া উচিত। TSH এবং FT4 সব পুরো থাইরয়েড প্রোফাইল না করলেও চলে।
প্রাইমারি রেনাল ফাংশন দেখার জন্য ইউরিয়া ক্রিয়েটিনিন, যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে তো সেটাকে আপনার রেগুলার ফলো আপে যেতে হবে, সেক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিডটা একবার দেখে নেওয়া, আর এখনকার সময় ভিটামিন ডি প্রচুর কম, মানে প্রচুর বয়স্ক মানুষের সিভিয়ারলি ভিটামিন ডি কম, এবং এটা ইয়াংদেরও হচ্ছে। এক্সপোজার নেই, কোনো বাইরে যাওয়া যাচ্ছে না, সানরে এক্সপোজার নেই, ভেতরের কাজ। তো ভিটামিন ডি এর অভাবে শুধুমাত্র ক্যালসিয়াম অ্যাবজর্পশনের হ্যাম্পার করে তা তো নয়, এ প্রচণ্ড গা হাত পা ব্যথা, উইকনেস, লেথার্জি, মেবি দ্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ফলে ওইটা আমরা না করলে তো বুঝতে পারবো না, তাই না? তো ভিটামিন ডি করে নেওয়াটা, ভিটামিন B12, এটা ওই বিশেষ করে নার্ভ কন্ডাকশন সেগুলো ঠিকঠাক আছে কি না, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে আমাকে সাপ্লিমেন্ট করতে হবে। আমার উল্টো দেখেছি প্রচুর বয়স্ক মানুষ, প্রচুর না আমি বলছি, অনেকেই তো খান, মাল্টিভিটামিন খান, উল্টে ভিটামিন B12 বেড়ে গেছে, তখন সেটাকেও রেস্ট্রিক্ট করতে হয়েছে। পুরুষদের ক্ষেত্রে অন্তত প্রত্যেক বছরে একবার PSA টেস্ট করে নেওয়াটা ভীষণ ভীষণ জরুরি। এগুলো তো হচ্ছে আপনার ব্লাড টেস্টের কথা বললাম। এই PSA টেস্টটা যদি একটু বলেন। PSA এর ফুল ফর্ম হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে কোনো এই মার্কার থাকে না, যে ক্যান্সার মার্কার, ইট ইজ ওয়ান অফ দ্য ক্যান্সার মার্কার প্রস্টেটিক ক্যান্সারের জন্য। কিন্তু আমি আবারও বলছি, PSA একটু ইউরিনারি ইনফেকশন, প্রস্টেটিক ইনফ্লামেশন তার কারণেও বাড়তে পারে। তার মানে একটু বেড়েছে মানে একটা প্যানিক হয়ে গেলেন, এটা হওয়ার কোনো দরকার নেই। হয়েছে, রিপিট করতে হতে পারে, ডাক্তার বলবেন, প্রয়োজনে ইউরোলজিস্ট দেখাবেন, তিনি আপনাকে গাইড করবেন। কিন্তু টেস্টটা বছরে একবার টেস্টটা করতে অন্তত হবে। করে নেওয়া উচিত। তারপরে হচ্ছে যে আমরা বললেও যদি করবে কিনা জানি না, কিন্তু বছরে একবার USG, কিন্তু বছরে যদি নাও হয় 3 বছরে, আর বেশি বয়সে মানে এদের ক্ষেত্রে আমরা বলবো 60 থেকে 70 হয়তো ঠিক আছে, যদি খুব কোনো কিছু না থাকে ঠিক আছে, কিন্তু অন্তত 5 বছরে একবার তো USG, যদি কিছু নাও থাকে, আমি কিন্তু কিছু না থাকে বলছি। ECG তো বছরে 2বার করে নেওয়াটা খুব ভালো, ECGটা করাটা। আর আপনার ইকোকার্ডিওগ্রাফি, যাদের ক্ষেত্রে একটু হার্ট কম্প্রোমাইজ, যাদের ইস্কিমিক হার্টের প্রবলেম রয়েছে, ইভেন আপনার হাই প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, তাদের অন্তত ইকোকার্ডিওগ্রাফি ইয়ারলি করলে ভালো, না হলে 3 বছরে অন্তত একবার, যদি সিমটম সাইন কিছু না থাকে, ডাক্তারের কিছু না থাকে, কারণ সেটা কিন্তু করে নিলে ভালো। এবং অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ইমব্যালেন্স অফ ইলেকট্রোলাইটস, সোডিয়াম পটাশিয়াম থাকে, এটা তো এখন খুব গুরুত্বপূর্ণ একটা এটা ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় আমাদের বোঝার বাইরে চলে যায়। তো সেইটার ক্ষেত্রে কিন্তু কখনোই যখন মনে হবে কনফিউশন, ঝিমিয়ে পড়ছে, উল্টাপাল্টা বকছে, তখনই কিন্তু একদম দেরি না করে সোডিয়াম পটাশিয়াম এবং প্রয়োজনে বাইকার্বনেট, এই 3টে টেস্টটা অন্তত করিয়ে নেওয়াটা ভালো। প্রাইমারি ডিটেকশনে অনেকেরই খুব তাড়াতাড়ি সেরে যায়, মানে কিছুই করতে হয় না, আবার অনেকের ক্ষেত্রে অনেক গভীরে চলে যায়। ফলে এই জায়গাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ধীরেজদা, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট সরকারি ক্ষেত্রে কি এমন কোনো ডিপার্টমেন্ট এখন রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের এবং কলকাতাতে? একদম কলকাতাতেই আছে, এবং এটা আমরা কলকাতাবাসী হিসেবে গর্ব করতে পারি যে আপনার কলকাতা মেডিকেল কলেজ, সেখানে জেরিয়াট্রিক সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে, যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন প্রফেসর ডক্টর অরুণাংশু তালুকদার, এবং আরও ওখানে MD পড়ানো হয় জেরিয়াট্রিক্সে। ইস্টার্ন ইন্ডিয়াতে একটাই জায়গা যেখানে MD পড়ানো হয় জেরিয়াট্রিক্সে। এবং ওরা, আপনি মানে বিশ্বাস করুন যে প্রচুর কেস ওরা এত ভালোভাবে ট্রিট করেছে, এবং ওইখানে আপনার গেলে আপনার মনে হবে না যে ওটা একটা, মানে আমি অন্যভাবে কিছু বলছি না, মানে গভর্নমেন্ট হসপিটাল সম্পর্কে একটা মানুষের বিরূপ ধারণা যেটা, সেটা একদম থাকবে নেই। ওখানে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বয়স্কদের উপযোগীভাবে সমস্ত দিক, শুধু চিকিৎসা নয়, তাদের সমস্ত দিকটাই খেয়াল রাখা হয়। যে এবং কোনো মানুষ কি যেতে হ্যাঁ, পারেন সেখানে? বয়স্ক মানুষে, যে কোনো 60-এর ঊর্ধ্ব যে কোনো মানুষই যেতে পারেন, এবং ওরা একদম খুব ওরিয়েন্টেড চিকিৎসা, মানে ডেডিকেটেড চিকিৎসা। এবং এটা ভাবতে অবাক লাগে যে ধরুন, মানে কলকাতায় সব প্রাইভেট হসপিটালে কিন্তু জেরিয়াট্রিক না, ডিপার্টমেন্ট হয়নি নেই, এখনো, না। কিন্তু গভর্নমেন্ট হসপিটালে, মেডিকেল কলেজে, সেখানে জেরিয়াট্রিক আলাদা একটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট রয়েছে। আমরা অনেকে জানি না এটা। এটা আমাদের এই বার্তাটা আপনারা দিলেন, খুব ভালো হলো, কারণ অনেক মানুষ দেখবেন তো, তাদের প্রয়োজনে কারা যখন দিশেহারা হয়ে যান যে কোথায় নিয়ে যাব, এটা কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে যেতে পারেন। বয়স্কদের জন্য কি বলবেন যারা দেখছেন এই আমাদের পডকাস্টটা? বয়স্কদের জন্য এটাই বলবো যে মানে প্রত্যেকটা বয়সের একটা আলাদা মাধুর্য রয়েছে, ফলে সেই বয়সটাকে এনজয় করতে হবে। আমি আমার এই বয়সটাকে এনজয় করি,
তো সেইটাকে বয়স্কদের এনজয় করতে হবে। মানে বয়স হয়ে গেছে বলে আমার আর কিছু দেওয়ার নেই। প্রত্যেকটা মানুষের সোসাইটি, ফ্যামিলিতে কন্ট্রিবিউশনের বড় ভূমিকা রয়েছে। এবং আপনাদের একটাই কথা বলি বয়স্কদের, যে আপনারা হয়তো শারীরিকভাবে আমাদের থেকে হয়তো একটু পিছিয়ে থাকতে পারেন, কিন্তু আপনাদের যে এতদিনের অভিজ্ঞতা, এটাই আপনাদের হচ্ছে ইউএসপি। ওই অভিজ্ঞতাটা কিন্তু আমাদেরও জরুরি, আপনাকেও দিতে হবে। যদি সমাজকে আর পরিবারকে, দেশকে ভালোবাসেন, আপনি কখনো নিজেকে ভাববেন না যে ব্রাত্য বা কিছু দেওয়ার নেই। আপনার কিন্তু ইকুয়ালি কন্ট্রিবিউশন করার এখনও প্রয়োজনীয়তা রয়েছে। অনেক Thank you. ধন্যবাদ দাদা, অনেক কিছু জানলাম। না, না। আমরা পরে আবারও এই নিশ্চয়ই, সাবজেক্টটা নিয়ে আরো ডিটেলে জানবো। নিশ্চয়ই, অনেক নিশ্চয়ই। Thank অনেক you. Thank you ধন্যবাদ very much. আপনাকে, অনেক ধন্যবাদ।